সো আচ্ছা, রেকর্ডিং শুরু হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমার ডেটা সেট। এখন যেকোনো প্রজেক্ট করার আগে আমার ১ম যে কাজ সেটা হচ্ছে কি? কেউ বলতে পারবেন? আমার ১ম কাজ হচ্ছে ডেটা সেটটাকে বোঝা। এখানে প্রত্যেকটা কলাম দিয়ে কি মিন করে ওই লজিকটা আমাকে বুঝতে হবে। সো এটা যদি আমরা একটু দেখি, আ এখানে ১ম এ ট্রান্সেকশন ডেট দেওয়া আছে। এটা হচ্ছে একটা সেলস ডেটা। তো এই ধরনের ডেটা নিয়ে আপনারা আগেও কাজ করেছেন আশা করি। তো এখানে ট্রান্সেকশন এর ডেট দেওয়া আছে। ট্রান্সেকশন মানে হচ্ছে অর্ডার ডেট আরকি। এটা হচ্ছে বাইরের নেম বা কাস্টমার নেম দেওয়া, দেন জেন্ডার দেওয়া, লোকেশন দেওয়া, কাস্টমার ডেট অফ বার্থ দেওয়া, তারপর পেমেন্ট মেথড দেওয়া, কোয়ান্টিটি পারচেজ। তিনি যে প্রোডাক্টটা নিয়েছেন এটা কত পরিমাণে নিয়েছেন ওইটা এখানে দেওয়া। দেন হচ্ছে প্রোডাক্ট কোড অ্যান্ড আমার সেলসম্যানের নেম দেওয়া আছে এখানে। সো সেলসম্যান বলতে হচ্ছে মানে যিনি এই সেলটা করেছেন। যেমন আপনার যদি কখনো স্বপ্নতে গিয়ে থাকেন দেখবেন যে কাউন্টারে যিনি থাকেন, মানে যিনি আরকি সেলসটা পরিচালনা করেন উনি হচ্ছেন আমার সেলস পারসন। আচ্ছা, এখন এখানে দেখেন প্রোডাক্টের এখানে একটা কোড দেওয়া আছে। হ্যাঁ? এখানে কিন্তু প্রোডাক্টের নেম বা প্রোডাক্ট সংক্রান্ত অন্যান্য যেসব ইনফরমেশন সেগুলো কিন্তু নাই। আমার এখানে আলাদা একটা টেবিল আছে। এটা হচ্ছে আমার প্রোডাক্ট টেবিল এবং এখানে দেখেন, এখানে প্রোডাক্টের প্রত্যেকটা কোডের জন্য ওই প্রোডাক্টের নেম, ওই প্রোডাক্টের কস্ট এবং ইউনিট প্রাইস। কস্ট মানে হচ্ছে ক্রয় মূল্য আর ইউনিট প্রাইস বলতে বিক্রয় মূল্য সহজ ভাষায় দেওয়া আছে আমার। হুম, ওকে। সো ডেটা সেটটা আমরা দেখলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই ডেটাটাকে ক্লিন করে আমার এনালাইসিস এর যোগ্য একটা ফরম্যাটে নিয়ে আসা। সো এটাকে বলা হয় ডেটা ক্লিনিং। ১ম এ আমরা ডেটাটাকে ক্লিন করব এবং এমন একটা ফরম্যাটে নিয়ে আসবো যেন আমরা ওইটা দিয়ে এনালাইসিস করতে পারি। অ্যান্ড দেন আমরা হচ্ছে এনালাইসিস করব। সো এই ২ টা স্টেপ। এর মধ্যে আ যে ডেটা ক্লিনিং আছে এটা আমরা ২ ভাবে করতে পারি এক্সেল এ। আমরা চাইলে ফাংশন দিয়ে করতে পারি। আমরা চাইলে পাওয়ার কোয়েরি দিয়েও করতে পারি। সো এই প্রজেক্টে আমরা ফাংশন দিয়ে দেখব। আর আগামী প্রজেক্টে আমরা পাওয়ার কোয়েরি দিয়ে দেখব। আর এনালাইসিস এর পার্টটুকু ওইটাও আমরা চাইলে হচ্ছে নরমালি পিভট টেবিল দিয়ে করতে পারি। আবার চাইলে আমি হচ্ছে পাওয়ার পিভট ইউজ করে আরেকটু অ্যাডভান্সড ভাবে করতে পারি আরকি। সো আমরা সবকিছুই দেখব ২ টা প্রজেক্টে। এটা হচ্ছে বেসিক প্রজেক্ট। সো এখানে আমি মেইনলি ফাংশন দিয়ে আমি ডেটা ক্লিনিং করব। আচ্ছা, তো এটা হচ্ছে আমার মেইন ডেটা। হ্যাঁ? এখন ডেটা ক্লিনিং করার সময় আমি মেইন ডেটাটাকে চেঞ্জ করতে চাই না। আমি চাই যে মেইন ডেটাটা এখানে থাকুক। হ্যাঁ, রেকর্ড এখানে হিসেবে থাকুক। কোনো কিছু দেখার প্রয়োজন হলে আমার মানে মেইন ডেটার যে পিউরিটি আছে ওইটা আমি চেঞ্জ করতে চাচ্ছি না এখানে। সো আমি কি করব? আমি চাইলে এই ডেটাটাকে কপি করে নিয়ে আরেকটা শীটে নিয়ে ওইখানে আমি ক্লিন করতে পারি। যদি ওইটা আমার আমি যদি এটা কপি করে পেস্ট করি তখন ওইটা হবে অনেকটা স্ট্যাটিক। হ্যাঁ? কিন্তু আমি চাইলে আরেকটা কাজও করতে পারি। আমি হচ্ছে প্রত্যেকটা কলামের নেমকে কপি করে ফার্স্ট এ এখানে নিয়ে যাব। তাহলে আমি কলামগুলো পেয়ে গেলাম। এরপর আমি কি করব? আমি ইকুয়ালস টু দিয়ে আমার মেইন ডেটার রেফারেন্সটা এখানে দিব। হ্যাঁ? এবং এটা আমি আ এখানে পুরোটা সিলেক্ট হয়ে গেল কেন? কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। এখন আমি পুরো কলামটা দিয়ে দিলাম। তাহলে কি হবে? আমার যদি ইন ফিউচার এখানে কোনো রো এড হয়, নতুন কোনো রো, তখন ওইটাও কিন্তু আমি এখানে পেয়ে যাব। হ্যাঁ? সো ব্যাপারটা একটু ডাইনামিক হয়েছে। সো আমি এভাবেই করলাম। আচ্ছা, তো ১ম এ আমি ট্রান্সেকশন ডেটটা নিয়ে আসলাম এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে তেমন কোনো প্রবলেম নাই। আমি যদি এটাকে টেবিলে কনভার্ট করি, তাহলে আমি এটা আরো ভালোভাবে ক্লিনিং করতে পারবো। অনেক কিছু আমি দেখতে পারবো ড্রপ ডাউন থেকে। সো আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে একটা টেবিল বানিয়ে নিচ্ছি। এখন দেখেন এখান থেকে আমি কিন্তু দেখতে পারবো যে সব মোটামুটি ঠিক আছে কিনা। এখানে দেখেন আমার ডেট গুলো কিন্তু বিভিন্ন ফরম্যাটে আছে। কিন্তু আমি যখন এটা রেফারেন্স দিয়ে নিয়ে আসলাম তখন ডেট গুলো মোটামুটি সবগুলো একই ফরম্যাটে চলে আসলো। হ্যাঁ, সবগুলো আমার ডেট ফরম্যাটে আছে। যদি আপনার না থাকে আপনি এখান থেকে ডেট ফরম্যাটটা দিয়ে দিন। তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, সো এটা গেল। এরপর আমি বাইরের নেমে যদি খেয়াল করি, এটা হচ্ছে একটা টেক্সট কলাম। আর আমরা জানি টেক্সট কলামে অনেক প্রবলেম থাকে। হ্যাঁ? আমার নাম্বার কলামের তুলনায় টেক্সট কলামে অনেক বেশি ক্লিনিং এর প্রয়োজন হয়ে থাকে আমার। সো এখানে আপনি যদি একটু খেয়াল
খেয়াল করলে দেখতে পারবেন এখানে কিছু ব্ল্যাঙ্ক স্পেস আছে। এই যে এই নেমগুলোর আগে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ব্ল্যাঙ্ক স্পেস আছে। আবার কিছু হচ্ছে ক্যাপিটাল বা স্মল লেটার মানে সব মিক্স করে দেওয়া আছে। অর্থাৎ মেশি একটা ফরম্যাটে আছে এটা। তো এটাকে আমি ক্লিন করব। সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে এই কলামের রেফারেন্সটা দেই এখানে। সরি, কন্ট্রোল শিফট এন্ড এই যে দিলাম। এখন আমাকে কি করতে হবে, এটা যে নেম ধরেন বিভিন্ন কোনটা ক্যাপিটাল কোনটা স্মল এরকম আছে। তো আমি এটাকে যেটা করতে পারি, প্রথমত আমি ট্রিম করব। ট্রিম করে আমার আনওয়ান্টেড যেসব স্পেস আছে ওইগুলো আমি এখান থেকে রিমুভ করে দিব। তো এটাই আমি এই রেঞ্জটা, হ্যাঁ, যেটা আমি অলরেডি সিলেক্ট করেছি, এই পুরোটাকে আমি ট্রিমের ভেতর নিয়ে নিলাম। তাহলে কি হবে দেখেন, আমার যে আনওয়ান্টেড স্পেস গুলো ছিল ওইগুলো চলে গেছে। এরপর আমি এটার বাইরে চাইলে আরেকটা ফাংশন দিতে পারি, সেটা হচ্ছে প্রপার। প্রপার দিলে এগুলো হচ্ছে নেমের যে আইডিয়াল ফরম্যাট, মানে যেগুলো হচ্ছে সবগুলো ক্যাপিটাল বা যেগুলো হচ্ছে স্মল, মানে এই ধরনের প্রবলেম গুলো সলভ হয়ে যাবে এখানে। তো আমি প্রপার দিলাম। এখন দেখেন নেমগুলোর ফরম্যাটটা অনেকটা ভালো একটা ফরম্যাটে চলে আসছে। তো এইভাবে আমি বাইরের নেমটা ক্লিন করলাম। এবার জেন্ডারে গিয়ে দেখি, কন্ট্রোল হোম, জেন্ডার। আচ্ছা, এটা যেহেতু প্রজেক্টের ক্লাস, হ্যাঁ, তো আপনাদের যদি কোনো পয়েন্টে কোনো কোয়েশ্চেন আছে তাহলে সাথে সাথে হ্যান্ড রাইজ করেন, আর তখনই কোয়েশ্চেনটা করে ফেলবেন। যদি থিওরি ক্লাস হইতো তখন আমি নির্দিষ্ট একটা টাইম পর পর কোয়েশ্চেন নিতাম। ওকে, তো জেন্ডার আমি যদি দেখি, দেখেন এখানে কিন্তু এফ আছে আবার ফিমেলও আছে, দুইটা কিন্তু একই জিনিস বোঝায়, বাট দুইটা আলাদাভাবে দেওয়া। যেহেতু এটা হচ্ছে হাতে টাইপিং করে, এটা হচ্ছে ডেটা ইনপুট নেওয়া হয়েছে, তো যিনি টাইপ করেছেন উনি হয়তো কখনো এফ দিয়েছেন, কখনো ফিমেল দিয়েছেন, কখনো এম, কখনো মেল। তো এরকম মানে একই জিনিস ইন্ডিকেট করে, বাট দুইটা আলাদাভাবে তিনি দিয়েছেন। হ্যাঁ, তো আমাদের অ্যানালাইসিস করার জন্য এগুলোকে সিমিলার যেসব জিনিস আছে সেগুলোকে সব একই টাইপের মধ্যে নিয়ে আসতে হবে আমাদেরকে। লাইক আমি শুধু একটা রাখবো, যে কোনো একটা, হয় এফ না হয় ফিমেল। কোনটা রাখবো? আমি হচ্ছে ফিমেলটা রাখবো, ফুল ফর্মটা রাখবো। কেন? কারণ আমি এখানে মেইনলি একটা রিপোর্ট ক্রিয়েট করব বা একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করব, এবং এটার জন্য আমার ড্যাশবোর্ডটা যেন মিনিংফুল হয়, হ্যাঁ, অডিয়েন্সের যেন বুঝতে কোনো প্রবলেম না হয়, এজন্য আমি ফুল ফর্মটাই ইউজ করব এখানে। ওকে, প্রথমে আমি জেন্ডার কলামটা নিয়ে আসি এখানে। আচ্ছা, এটা প্রোডাক্ট টেবিল। প্রোডাক্ট টেবিলে আমি কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না, সব ঠিক আছে, ক্লিন আছে। আচ্ছা, এবার জেন্ডার আমি রেফারেন্স দিয়ে জেন্ডার কলামটা নিয়ে আসি। এখানে আবার নেমেরও দেখাচ্ছে, ভুলেই সিম্বলটা চলে আসছে। ওকে, এবার আমি এখানে কি করবো, আমার এম এম একটা আছে স্মল, একটা আছে ক্যাপিটাল। এটা আরেকটা সমস্যা। আমি সবগুলোকে যে কোনো একটা প্রপারটা ইউজ করতে পারি। প্রপার ইউজ করলে আমার প্রপার ইউজ করলে দেখেন কি হয়, যেগুলো স্মল ছিল প্রথমটা, সবগুলোর প্রথম যে লেটার ওইটা ক্যাপিটাল হয়ে গেছে। কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু কিছু আনওয়ান্টেড স্পেসও আছে আগের মতো। তো এটাও আমাকে সলভ করতে হবে, এই জন্য আমি এখানে ট্রিমটাও দিয়ে দিচ্ছি। ট্রিম, ঠিক আছে, তাহলে আমার টেক্সটের ফরম্যাট ঠিক আছে। এবার আমি কি করব, যেগুলো এম আছে ওইগুলোকে আমি মেল বানিয়ে দিব, যেগুলো এফ আছে ওইগুলোকে ফিমেল বানিয়ে দিব, আর যেগুলো ও আছে ওইগুলোকে আদার বানিয়ে দিব। তো এটা আমি কোন ফাংশনের সাহায্যে করতে পারি, আমার কাছে ধরেন ইফ ফাংশন আছে, মানে কন্ডিশনাল ফাংশন যেগুলো, আমার কাছে ইফ আছে, ইফ দিয়ে আমি যে কোনো একটা করতে পারবো। যেহেতু মাল্টিপল সুইচে ফ্লেক্সিবল ফিল করি, সো আমি সুইচটা ইউজ করব। সুইচ ইউজ করলাম। সুইচের ভেতর এই যে এটা হচ্ছে আমার মেইন যে টেক্সট, এটা এখন এটা যদি আমার হয় এম, এটা যদি আমার এম হয় তাহলে আমি কি দিব, এটাকে আমি হচ্ছে মেল বানিয়ে দিব। আর এটা যদি হয় এফ,
তাহলে আমি এটাকে বানিয়ে দিব ফিমেল। ওকে, আর এটা যদি ও হয় তাহলে আমি এটাকে বানিয়ে দিব আদার। তো শিফট দিয়ে প্রথমে আমার মেইন টেক্সটটা দিলাম। এখন যদি এটা এম হয় আমি বানিয়ে দিব মেল, এফ হলে বানাবো ফিমেল, ও হলে আদার। আচ্ছা, এন্ড দেন আই থিঙ্ক লেখা হয়ে গেছে, ব্র্যাকেট ক্লোজ করে দিই, ব্র্যাকেট মেবি ডাবল দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখানে এন এ দেখাচ্ছে, ও আচ্ছা আমি ডিফল্ট ভ্যালু দেইনি, সরি। আচ্ছা, তো এখানে দেখেন এম হলে মেল বানাবে, এফ হলে ফিমেল বানাবে, ও হলে আদার বানিয়ে দিবে। কিন্তু যদি এই তিনটার কোনোটাই না হয়, তাহলে আমি চাই যেটা ছিল ওইটাই থাকবে। হ্যাঁ, এই তিনটার কোনটা না হইলে যেটা ছিল আমার ওইটাই থাকবে। তো এটাই আমি আবার কপি করে এখানে আবার দিয়ে দিচ্ছি, তাহলে যেটা ছিল ওইটাই থাকবে। এবার আমি এন্টার দিই, আশা করি ঠিক হবে। হ্যাঁ, দেখেন এখন যেখানে যেখানে এম ছিল ওইগুলোকে সে মেল বানিয়ে দিয়েছে, এফ থাকলে ফিমেল বানিয়ে দিয়েছে, ও থাকলে আদার বানিয়ে দিয়েছে। আর যেখানে আগে থেকেই মেল বা ফিমেল বা এফ ছিল ওইটা যেমন ছিল, মানে আদার ছিল, মানে আগে থেকেই ফুল ফর্ম ছিল যেগুলো, অর্থাৎ এখানে আমি যেগুলো মেনশন করেছি ওইগুলো পাইলে এখানে যে টেক্সটগুলো বাইরে ছিল সবগুলো, এটা আমার একটা কলামকে কিভাবে আমি এগুলোকে মেনলি বলা হয় হোয়াট অ্যাবাউট এনএ। এনএই থাকুক, হ্যাঁ, এনএ মানে হচ্ছে নট অ্যাডেড, মানে এটা জেন্ডারটা বলা হয়নি, জেন্ডারটা কি। এন এর আদার কিন্তু আলাদা, হ্যাঁ, এটা যেহেতু একটা আমেরিকান ডেটা, সো মেল ফিমেল বাদেও আদার বলতে একটা জেন্ডার আছে। আর এনএ মানে হচ্ছে জেন্ডারের কোনো ইনফরমেশন আমার এনে রাখতে পারেন, আবার আপনি চাইলে কিছু অ্যাড করে দিতে পারেন, লাইক আনাউন, এখানে আরো অ্যাড করে দিতে। ওকে, সো জেন্ডার ব্যাপারটা গেল। আর এই ধরনের কলামগুলোকে আমরা বলি লো কার্ডিনালিটি কলাম। হ্যাঁ, আমি একটু লিখে দেখাই, লো কার্ডিনালিটি কলাম। লো কার্ডিনালিটি বলতে যেখানে একই ভ্যালু বারবার রিপিট হয়, যেমন এই কলামে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘুরে ফিরে মেল ফিমেল আদার এনএ, এই চারটা ভ্যালু কিন্তু বারবার রিপিট হচ্ছে, তো এটাকে বলা হয় লো কার্ডিনালিটি কলাম। এই ধরনের কলামগুলোকে আমরা ডেটা ক্লিনিং এর সময় খুব ভালোভাবে আমরা অবজার্ভ করে করি। হ্যাঁ, লাইক ধরেন মেলে একটা বানান যদি ভুল হয়, হ্যাঁ, একটা ওয়ার্ড যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে ওইটা কিন্তু নতুন আরেকটা ওয়ার্ড চলে আসবে, তো এই কারণে আর কি। আর ব্যান্ড নেম, এটা তো হাই কার্ডিনালিটি কলাম, এখানে অনেকগুলো ভ্যালু আছে, আর এতগুলো আমার দেখে দেখে ঠিক করা পসিবল না। আচ্ছা, তো জেন্ডার গেল, এবার আমি লোকেশনটা এখানে নিয়ে আসি, কন্ট্রোল হোম, কন্ট্রোল শিফট। আচ্ছা, এখানে হচ্ছে লোকেশনে গ্যাপ থাকার কারণে আমার সিলেক্ট করতে প্রবলেম হচ্ছে, আমি কন্ট্রোল এন্ডে যাই। আচ্ছা, আমি ওয়েট, আমার এটার রেফারেন্স ছিল, আগেরটা রেফারেন্স ছিল এটা, হ্যাঁ এটা দেখেন, এটা হচ্ছে আমার জেন্ডার কলামের যে রেফারেন্সের অংশটুকু, আমার মেইন ডেটার যে রেফারেন্স ওইটা। এখন ওইটা যদি আমি এখানে দিই, দেখেন আমার কিন্তু জেন্ডার চলে আসছে। এখন আমি যদি এটাকে সি এর বদলে ডি বানিয়ে দিই, এটাকে জাস্ট সি এর বদলে আমি ডি দিয়ে দিব, তাহলে দেখেন এখানে লোকেশনের কলামটা এখানে পেয়ে যাচ্ছি আমি। হ্যাঁ, আচ্ছা, এখন লোকেশনে কি কি প্রবলেম আছে আমরা ওইখান থেকে ড্রপ ডাউন থেকে দেখি, কন্ট্রোল হোম। আচ্ছা, আমি এক কাজ করি, এটাকে যদি আমি এদিকে টেনে দিই তাহলে আমি তো প্রত্যেকটা জিনিস পেয়ে যাব, এই যে প্রত্যেকটা পেয়ে গেলাম রেফারেন্স ইউজ করে, ঠিক আছে। এবার লোকেশনে এখানে যদি দেখি, এখানে দেখেন কয়েকটা লোকেশন আছে, এর মধ্যে আমরা কিন্তু এখানে দেখে একটা জিনিস বুঝতে পারছি যে এখানে কিছু জায়গায় ব্ল্যাঙ্ক আছে, হ্যাঁ ফাঁকা আছে, যেটা এখানে নেওয়ার পর আবার জিরো দেখাচ্ছে আমাকে। যাই হোক, এটাকে আমি জেনারেল ফরম্যাট, তাও জিরো দেখাচ্ছে। ওকে, তো এই ব্ল্যাঙ্ক গুলোকে আমি ধরেন কোনো ওয়ার্ড লাইক আনাউন দিয়ে আমি রিপ্লেস করতে পারি। এরপর এখানে যদি লোকেশন গুলো আমরা খেয়াল করি, যেহেতু এটা লো কার্ডিনালিটি কলাম, আমাকে একটু খেয়াল করে দেখতে হবে। তো এখানে দেখেন ক্যালিফোর্নিয়া কিন্তু দুইবার আছে, আর আমি দেখতে পাচ্ছি যে প্রথমটা একটু টাইপও হয়েছে, CALI হবে, এখানে আই দেওয়া হয়নি। হ্যাঁ, তো এই যে একটা স্পেলিং মিস্টেক, এটার কারণে কিন্তু নতুন আরেকটা ভ্যালু অ্যাড হয়ে গেছে এখানে। তো
এটা কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করবে আমাদের অ্যানালাইসিসের সময়। তো এটা গেল একটা মিস্টেক। দেন হচ্ছে এখানে আরেকটা জায়গার নাম আছে যেটা আমার মনে হয় ইলিনয়েস নাকি? আচ্ছা আমি একটু সার্চ করে দেখি এটা। ওয়েট। হ্যাঁ, ইলিনয়েস হবে। তো এখানে আই আসে না এক জায়গায়। তো এটা হচ্ছে আরেকটা টাইপো। আর এছাড়া পেনসিলভেনিয়া, এখানেও দেখেন এখানে কারেক্ট স্পেলিং হচ্ছে এটা ওয়াই দিয়ে। আর যেটা আইটা ওইটা হচ্ছে আমার একটা টাইপো হয়েছে। একইভাবে আমার টেক্সাসেও এখানে দেখেন ডাবল এক্স দিয়ে একটা টাইপো হয়েছে। তো এই যে টাইপো গুলো, এগুলো আমাকে সলভ করতে হবে এবং এখানে যে ব্ল্যাঙ্ক আছে ওইটাও আমাকে সলভ করতে হবে। তো দেখি আমরা এটা কিভাবে করব। এটা হচ্ছে একইভাবে আমরা সুইচ ফাংশন দিয়ে করতে পারি বা আপনার চাইলে ইফস দিয়েও করতে পারেন। তো আমি সুইচ দেই। এটা হচ্ছে আমার মেইন ভ্যালু। এখানে আমি কোনো দেখতে পাচ্ছি না, লাইক হচ্ছে আনওয়ান্টেড স্পেস দেখতে পাচ্ছি না। সো আমি এটাকে ট্রিম করলাম না। এবার আমি দিব এটা যদি ধরেন একটা টাইপও ছিল হচ্ছে টেক্সাস, এটা যদি এটা হয় তখন আমি কারেক্ট স্পেলিংটা দিব। একইভাবে পরে আরেকটা ছিল হচ্ছে পেনসিলভেনিয়া, এরকম ছিল, এটাকে আমি কারেক্ট স্পেলিংটা দিব। দেন আরেকটা ছিল ইলিনস ছিল, এটা হবে ইলিনস। দেন আরেকটা মেবি ছিল, আরেকটা ছিল ক্যালিফোর্নিয়া। হ্যাঁ, ক্যালিফোর্নিয়া ছিল মেবি, এটা হবে ক্যালিফোর্নিয়া। সো যে টাইপোগুলো ছিল ওই টাইপোগুলো আমরা কারেক্ট স্পেলিংটা দিয়ে দিলাম। এখন বাকি যা থাকবে তা আগে যেটা ছিল ওইটাই থাকবে। হ্যাঁ, মানে যেগুলো এই কয়েকটার মধ্যে নাই সেটা যেমন ছিল আগে তেমনই থাকবে। সো আমি এটা জাস্ট কপি পেস্ট করে দিলাম। দেন আমি এটাকে এন্টার চাপি। এবার দেখেন এখানে আমার স্পেলিং গুলো কিন্তু ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এখানে আমার এই যে জিরো বা ব্ল্যাঙ্ক যেগুলো, এই ব্ল্যাঙ্কের প্রবলেমটা এখনো সলভ হয়নি। তো আমি এখান থেকে হচ্ছে আরেকটা শর্ত অ্যাড করব। এটা যদি হয় জিরো তখন আমি দিব আনউন। হইতে পারে যে কাস্টমার তার সিটির নাম আমাদেরকে জানায়নি। হ্যাঁ, তো দেখেন এখানে জিরো যেখানে ছিল এগুলো আনউন হয়ে গেছে। আচ্ছা, তো আই থিঙ্ক এখানে সব স্পেলিং গুলো ঠিক আছে। আমি আরেকটা একটু চেক করি। একটা ছিল ক্যালিফোর্নিয়া, এটা দিয়েছি। একটা ছিল ইলিনস, পেনসিলভেনিয়া, টেক্সাস। হ্যাঁ, সবগুলো ঠিক হয়েছে। ওকে, তো আমার লোকেশনে কাজ শেষ। এবার আমি যদি পরের কলামে আগে, এটা হচ্ছে বাইরের ডেট অফ বার্থ। তো এখানে দেখেন এটা কিন্তু নাম্বারে চলে আসছে। হ্যাঁ, তার মানে কি আমার এটা ফরম্যাটটা ঠিক নাই। এটা ফরম্যাটটা আমাকে হচ্ছে শর্ট ডেট দিতে হবে। এই যে এখন দেখেন এখন ঠিক আছে আমার এটা। ওকে, আই থিঙ্ক এখানে কোনো প্রবলেম নেই। এবার আমি পেমেন্ট মেথডে যাই। পেমেন্ট মেথডে যদি যাই, এটা কি কোয়েশ্চেন ছিল একটা। জি বলেন। জি জি, অবশ্যই। একটু আগে আপনি যে লোকেশন গুলার স্পেলিং গুলো কারেক্ট করলেন ম্যানুয়ালি সবগুলো টাইপ করে, এটা কি কোনো শর্টার অটোমেটেড ওয়ে আছে? কারণ এখানে যদি ধরেন ফর এক্সাম্পল 30টা লোকেশন থাকতো যেটার স্পেলিং ভুল থাকতো, তো ওই ক্ষেত্রে তো অনেক টাইপ করা লাগতো। কোনো আদার ওই কোনো ক্ষেত্রে সিস্টেম কি আছে কিনা? না, এটা কোনো আপনি মানে কোনো টুল দিয়ে এরকম অল্টারনেট নাই। আপনাকে 30টাই তখন ম্যানুয়ালি টাইপ করতে হইতো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আর ডেটা ক্লিন আমি বলতেছি, একটু ওয়েট। আর ডেটা ক্লিনিংটা হচ্ছে একটা লেন্দি প্রসেস এবং আপনি হয়তো শুনেছেন কিনা জানি না। ডেটা অ্যানালাইসিসের 80% টাইম আপনার যাবে ডেটা ক্লিন করতে গিয়ে। আর বাকি 20% হচ্ছে আপনার বাকি যে কাজ ওইগুলো। হ্যাঁ, আর আচ্ছা এখন আচ্ছা বর্তমানে আমাদের এআই আছে। সো আপনি চাইলে একটা কাজ করতে পারেন। আপনি ওইটা এআই কে দিবেন, দিয়ে বলবেন যে আপনাকে এমন একটা ফর্মুলা লিখে দিতে যেখানে যতগুলো টাইপও আছে সবগুলো যেন ওই ফর্মুলাতে এভাবে ঠিক করে দেওয়া হয়। হ্যাঁ, মানে আমি এখানে যেমন ম্যানুয়ালি লিখে দেখাচ্ছি আপনাকে, এটা ম্যানুয়ালি লিখছি যেন আপনি বুঝতে পারেন ব্যাপারটা কিভাবে হচ্ছে এটা। তো আপনি যখন ধরেন 30টা লোকেশন আছে, আপনি তখন এআই কে দিবেন, দিয়ে বলবেন যে এরকম একটা লিখে দিতে ফর্মুলা, তাহলে সে খুব দ্রুত লিখে দেবে। বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, আচ্ছা,
আচ্ছা, কয়েকজন কমেন্ট করেছেন, আমি দেখিনি, একটু পড়ি আমি কমেন্ট গুলো। একই ডেট হ্যাঁ, যদি সেম অনেক, কোশ্চেন, সো আপনি অলরেডি অ্যানসার দিয়ে দিয়েছেন, সো লাগবে না আসলে। না আরো অনেকে করেছেন কমেন্ট। একজন বলছেন ভাইয়া একই ডেটে যদি অনেকগুলো ট্রানজেকশন হয় তাহলে কি প্রতিটা আলাদা আলাদা সেলে রাখলে কোনো প্রবলেম হয়? একই ডেটে অনেকগুলো ট্রানজেকশন, হ্যাঁ এটা অবশ্যই হইতে পারে। একই ডেটে একটা যে ট্রানজেকশন হবে এমন তো না। তো ওইগুলো আলাদা আলাদা সেলেই থাকবে অবশ্যই, যেহেতু আমার প্রত্যেকটা রো হচ্ছে এখানে এক একটা সেলের রেকর্ড। হ্যাঁ দেখেন কাস্টমার নেম আলাদা করে দেওয়া আছে, তো এই আর কি। তো প্রত্যেকটা রো হচ্ছে একটা সেল। এখন একই দিনে তো একাধিক সেল অবশ্যই হবে, তাই না? তো এটা প্রবলেম নাই। দেন হচ্ছে একজন বলছেন ইফ যদি এরকম 2-3টা মিস্টেকের ক্ষেত্রে অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, তো সবার কোয়েশ্চেন আশা করি পেয়ে গিয়েছেন অ্যান্সার। এবার আমি পেমেন্ট মেথডে যাই। এখন এটা দেখে আপনার বলেন এটা কি লো কার্ডিনালিটি কলাম নাকি হাই কার্ডিনালিটি কলাম, এই পেমেন্ট মেথডটা? কেউ কি বলতে পারবেন? লো কার্ডিনালিটি কলাম, রাসেল ভাই বলেছেন, মুনতাসির ভাইয়া লো। আচ্ছা তাহলে আপনারা ধরতে পারছেন ব্যাপারটা। হ্যাঁ, তো যেহেতু এটা লো তাহলে আমি কি করব, আমি প্রত্যেকটা ভ্যালু চেক করব। তো দেখেন আমার এখানে বিভিন্ন পেমেন্ট মেথড আছে। আমি যদি দেখি অ্যাপ দিয়ে আছে একটা, ক্যাশ দিয়ে আছে একটা, দেন সিসি আছে একটা। সিসি মানে কি? ক্রেডিট কার্ড। আবার এটা ফুল ফর্মে একবার লেখা আছে, আবার ওই ফুল ফর্মটা টাইপও আছে একটা আমার কাছে। হ্যাঁ, তো এই সিসি সেম জিনিসটা আমার 3বার আছে। তো এটাকে আমরা সলভ করতে হবে। এরপর হচ্ছে আমার ডেবিট আছে আর ডেবিট কার্ড, দুইটা কিন্তু সেম জিনিস মিন করছে। তো এটা আরেকটা প্রবলেম। দেন আমার মোবাইল আছে, মোবাইল পেমেন্ট আছে। আচ্ছা, আমার অ্যাপ যে কথা, আমার মোবাইল কি একই কথা না? অ্যাপ আর মোবাইল তো এটা আসলে বিজনেসের উপর ডিপেন্ড করে। হইতে পারে আপনার বিজনেস অ্যাপ আর মোবাইল দিয়ে ভিন্ন কিছু বোঝে, এটা বিজনেসের উপর ডিপেন্ড করে। কিন্তু আমি জেনারেলি ধরে নিচ্ছি যে অ্যাপ আর মোবাইল কিন্তু একই জিনিস ইন্ডিকেট করে। হ্যাঁ, তো আমার এখানে কিন্তু দুইটা আলাদা ভ্যালুর প্রয়োজন নাই। সো আমি এই জিনিসগুলো ক্লিন করব। একটা হচ্ছে অ্যাপ, একটা হচ্ছে এই যে সিসি এর দুইটা ডেবিট, দেন হচ্ছে আমার মোবাইল। তো এবার আমি এখানে যাই, গিয়ে এখানে আচ্ছা আমি সুইচ দিয়ে তো অনেক করলাম। এবার ধরেন আমি ইফ স্টে দেখাই একটা, তাহলে এই ফাংশনটা আপনাদের দেখা হলো। তো ইফ দেওয়ার পর আমি কি করব, এক এক করে শর্ত দিব, এবং ওই শর্ত যদি ট্রু হয় তখন আমি কি দেব, কি দেখাবো এটা আমি বলবো। তো ইফ স্টে প্রথমে আমি দিলাম এই যে রেঞ্জটা, এটার কোন একটা ভ্যালু যদি আমার হয়, ধরেন অ্যাপ, যদি অ্যাপ হয় তাহলে আমি তাকে কি দেখাবো, মোবাইল পেমেন্ট, মোবাইল পেমেন্ট। এরপর আমাকে আরেকটা শর্ত দিতে হবে। আমি সুইচের ক্ষেত্রে শুধু আমি ভ্যালুটা লিখে দিয়েছি যে এটা যদি সিসি হয় তাহলে আমি দেখাবো ক্রেডিট কার্ড। কিন্তু আমার ইফসের ক্ষেত্রে আমাকে এভাবে ভ্যালু দিতে পারবো না আমি। ইফসের ক্ষেত্রে কিন্তু এখানে দেখেন লজিক্যাল টেস্ট বলা আছে, মানে এখানে আমার একটা শর্ত দিতে হবে। সো আমাকে প্রত্যেকটা অংশে গিয়ে আমাকে কিন্তু লিখতে হবে যে এটা ইকুয়ালস টু এটা, মানে এটা যদি এটা সমান হয়, অর্থাৎ একটা কন্ডিশনাল সেন্টেন্স আমাকে এখানে ক্রিয়েট করতে হবে। তো একইভাবে এটা দিলাম যদি সিসি হয় তাহলে দিবে ক্রেডিট কার্ড। এটা আমি আবার কপি করি, এবং এটা যদি হয় আমার যে টাইপোটা ছিল ক্রেডিট কার্ড, এই টাইপোটা সলভ করলাম এখানে। দেন আরেকটা ছিল আমার আমার যদি এটা হয় মোবাইল তাহলে আমি দেব মোবাইল পেমেন্ট। আই থিঙ্ক সবগুলো হয়েছে। এবার আমি আচ্ছা, এরপর এগুলোর মধ্যে যদি কোনোটাই না হয় তখন আমি কি দেব, তো যদি এগুলোর কোনোটাই না হয় এখানে আমি একটা কোনো শর্ত ছাড়াই আমি ট্রু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কোনো শর্ত ছাড়াই আমি একটা ট্রু দিলাম। তার মানে কি, এই যে শর্তগুলো আমি দিলাম এতগুলো শর্ত, এগুলো কোনোটাই যদি না হয় তখন আমাকে যে রেঞ্জটা ছিল আমার ওইটাই রিটার্ন করবে। এই যে, তো এইভাবে আমার ক্লিন হয়ে গেল। আচ্ছা এখানে মেবি আমি আরেকটা প্রবলেম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমার স্মল লেটার আর ক্যাপিটাল লেটার ইয়া করা আছে। তো এটার জন্য আমার কি করতে হবে, আমাকে প্রপার ফাংশন ইউজ করতে হবে। তো এই পুরোটাকে আমি আবার প্রপারের মধ্যে নিয়ে নেব।
প্রপার ভেতর এই পুরো ইফের কন্ডিশনটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন আমার ফরম্যাটটা ঠিক হয়ে গেছে। এবার এখানে কিছু ব্ল্যাঙ্কও আছে, এখানে কিছু ব্ল্যাঙ্ক আছে, মেবি এই যে 0 আছে, তো এই 0 গুলোর জন্য আমাকে কাজ করতে হবে। তো এটা আমি ইনক্লুড করব। এবার আমি নেই এই লাস্টেরটা আগে, ট্রু এর আগে আমি আবার এটা দিই। এটা যদি 0 হয় তখন আমি বলবো আননোন। আচ্ছা আননোন, আমি চাইলে আননোন বলতে পারি, বা ধরেন 0 হইতে পারে যে বাই ডিফল্ট এটা হচ্ছে ক্যাশ। হ্যাঁ, এটা কিন্তু বিজনেস লজিকের উপর ডিপেন্ড করে। এখন হইতে পারে যে যেখানে ক্যাশ ওইখানে হয়তো মানে যেগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক, আমার বিজনেস লজিক অনুযায়ী ধরেন আমি ওইগুলোকে ক্যাশ ধরে নেব। এটা বিজনেস অনুযায়ী ভ্যারি করে। তো আমি এখানে ধরেছি যে এটা হইতে পারে ক্যাশ। তো দ্যাটস ইট। তাহলে আমার এই কলামটা ক্লিন হয়ে গেল। এবার আমি পরেরটা যাই। দেখেন কোয়ান্টিটি পারচেজ। আমি বলছিলাম টেক্সট কলামে যত ঝামেলা, কিন্তু নাম্বার কলামেও মাঝে মাঝে আর কিছু ঝামেলা থাকে। যেমন এই কলামে আমি যদি খেয়াল করে দেখি, এখানে দেখেন কিছু নেগেটিভ ভ্যালু আছে, মাইনাস আছে। এখন আপনারা একটু লজিক্যালি চিন্তা করে বলেন যে এই কলামের জন্য, হ্যাঁ এই কলামের জন্য মাইনাস থাকাটা কি মানানসই নাকি না? আচ্ছা ডেবিট কাট করতে হবে, হ্যাঁ আচ্ছা এটা করতেছি। এখন আপনারা বলেন যে এই কলামটার জন্য নেগেটিভ ভ্যালু থাকতে পারবে নাকি পারবে না? ডেবিটটাও অ্যাড করে দিই। এখানে আবার আমি স্পেলিং মিস্টেক করেছি। আচ্ছা একজন বলছেন থাকতে পারবে না, নো ঠিক আছে। কেন পারবে না? কারণ এটা হচ্ছে কোয়ান্টিটি। হ্যাঁ এটা হচ্ছে আমার ওই প্রোডাক্টটা উনি কত পরিমাণে কিনেছেন, কয় পিস কিনেছেন। হ্যাঁ এখন এটা তো আর নেগেটিভ থাকতে পারে না লজিক্যালি, কারণ মাইনাস মানে এখন হইতে পারে যে নেগেটিভ দ্বারা রিটার্ন বোঝাচ্ছে, মানে ওই প্রোডাক্টটা উনি আবার ফেরত দিয়ে দিয়েছেন, এরকম হইতে পারে ক্ষেত্র বিশেষে। কিন্তু আমি এখানে ধরে নিচ্ছি এটা আসলে বিজনেসের উপর ডিপেন্ড করে, অনেক কিছুই আছে। আপনার অ্যানালাইসিসের সময়, অ্যানালাইসিসের আগে আপনার বিজনেসের যেসব ম্যানেজার আছেন ওনাদের সাথে বসে তার ডেটাটাকে প্রপারলি বুঝতে হবে যে আপনার বিজনেসে কি কি লজিক অ্যাপ্লাই করা হচ্ছে, এবং ওই অনুযায়ী আপনি হচ্ছে ডেটা ক্লিনিং করবেন। তো এই কারণে আমি বলছিলাম যে প্রথম কাজ হচ্ছে ডেটা সেটটাকে বোঝা। এটা যদি আপনি প্রপারলি লজিক না বুঝেন তাহলে ক্লিন করা যেতে পারে না। আচ্ছা তো এটা হচ্ছে কোয়ান্টিটি। এখন এখানে আমার একটা প্রবলেম হচ্ছে এই নেগেটিভ থাকাটা, মাইনাস। আর দ্বিতীয় আরেকটা প্রবলেম সেটা হচ্ছে আমার এই ইউনিট কথাটা আছে এখানে। হ্যাঁ এই ইউনিটস, এখন এই ইউনিটসটা তো আমার লাগবে না, আমি সবগুলো নাম্বারে কনভার্ট করে ওইটা নিয়ে আমি হচ্ছে কাজ করব। ঠিক আছে, তো এবার আমি এখানে যাই। এটাকে আমি কিভাবে ক্লিন করব? তো প্রথমে ধরেন আমি ইউনিট কথাটা যেটা আছে, হ্যাঁ ওইটা আমি বাদ দিয়ে দিব। এটা করার জন্য আমি হচ্ছে ইফ কন্ডিশন দিব, দিয়ে আমি দিব হচ্ছে, আচ্ছা এটার আগে আমি আরেকটা জিনিস দেখাই। এই কোয়ান্টিটি আমি পরে দেখাচ্ছি। হ্যাঁ আগে প্রোডাক্ট কোডটা দেখাই। এখানে একটা জিনিস শেখাবো আপনাদের। তো প্রোডাক্ট কোডটা যদি খেয়াল করেন, এখন আমার প্রোডাক্ট আছে অন্য একটা টেবিলে। এখন আমি যদি অ্যানালাইসিস করব তখন আমাকে কি করতে হবে? আমাকে লুকআপ ফাংশন দিয়ে এই প্রোডাক্ট কোডটা আমাকে এই টেবিলে নিয়ে আসতে হবে। এরপরে না আমি হচ্ছে বাকি অ্যানালাইসিস গুলো করতে পারবো। তো এটা যদি নিয়ে আসতে চাই আমার কিন্তু একটা কমন কলাম থাকতে হবে, যে কলামের ভিত্তিতে আমি নিয়ে আসবো। এখন দেখেন আমার এখানে যে প্রোডাক্ট কোড আছে, এখানে PRO দিয়ে দেন হচ্ছে আমার কোডটা দেওয়া আছে এরকম ফরম্যাটে। আমি যদি প্রোডাক্ট টেবিলটা খেয়াল করি, এখানে কোডটা কিন্তু নাম্বারে দেওয়া আছে, এখানে নাম্বারে দেওয়া আছে। তো আমাকে কি করতে হবে? এই PRO এই যে কোডটা, এটাকে আমার নাম্বারে কনভার্ট করতে হবে। তা না হলে আমি এই দুইটা কলাম ম্যাচ করি হচ্ছে ইনফরমেশন নিয়ে আসতে পারবো না। তো এখন আমি এই কাজটা করব। তো এখান থেকে আমি PRO বাদ দিতে চাই, PRO বাদ দিয়ে বাকি যে অংশটুকু আছে ওইটা আমি চাই। তো এটার জন্য আমি কি করব? যেহেতু আমার নাম্বার এখানে লাস্টে আছে,
হ্যাঁ, একেবারে লাস্টের দিকে। সো আমি চাইলে একটা ফাংশন ইউজ করতে পারি যেটাকে বলা হয় টেক্সট আফটার। টেক্সট আফটার আফটার পরে আমি এই রেঞ্জটা দিলাম। আমার এখানে দেন আমাকে দিতে হবে ডেলিমিটার আমি দেব পিআরও। তাহলে আমার কি হবে, আমার পিআরও এর পরে, হ্যাঁ পিআরও প্রো এর পরে আমার যে অংশটুকু আছে ওই অংশটুকু শুধু আগে দেখেছে। তো আমি যদি করি, দেখেন আমার পিআরও এর পরের অংশ সে আমাকে দিয়েছে। এটা অনেক ফাংশন হচ্ছে টেক্সট আফটার পিআরও। ঠিক আছে, তো এখন আমি নাম্বারটা কিন্তু পেয়ে গেছি। কিন্তু এখানে আপনারা যদি খেয়াল করে দেখেন নাম্বারগুলো কিন্তু আমার বাম দিকে ঘেঁষে আছে। হ্যাঁ, এখন নাম্বার তো সাধারণত ডান দিকে থাকে, তাহলে এখানে বাম দিকে থাকার মানে কি, এটা কিন্তু জেনারেল ফরম্যাটে আছে, এটাকে আমার নাম্বার ফরম্যাটে নিতে হবে। কিন্তু আমি নাম্বার ফরম্যাটে নেওয়ার পরেও আমি দেখতে পাচ্ছি যে এটা কিন্তু নাম্বার হয়নি এখনো। হ্যাঁ, তার মানে কি, এটা কিন্তু টেক্সট হিসেবে আছে। এখন আমার এটাকে নাম্বারে কনভার্ট করতে হবে, কারণ প্রোডাক্ট টেবিলে দেখেন এখানে কিন্তু নাম্বার আছে, এগুলো কিন্তু নাম্বারে। তো আমি এটা নাম্বারে কিভাবে কনভার্ট করব, এটা না হচ্ছে আরেকটা ফাংশন, এটাকে আরেকটা ফাংশন করে নিব যেটাকে বলা হয় নাম্বার ভ্যালু। এটার ভিতর আমি এই জিনিসটাকে দিয়ে দিলাম, তাহলে ওইটার যে নাম্বারের ভ্যালু আছে মানে ওই টেক্সটটাকে সে নাম্বারে কনভার্ট করে নেবে। আমি হচ্ছে ডেসিমাল প্লেস কেটে দিই। ঠিক আছে, তো দেখেন এবার প্রোডাক্ট কোডটা কিন্তু একদম আমার প্রোডাক্ট টেবিলের মতো হয়ে গেছে। আচ্ছা, তো এবার এখানে ফিরে যাচ্ছি। তো এখানে যখন আমি টেক্সট আফটার দিয়ে আমি হচ্ছে প্রো এর পরের অংশটুকু নিয়েছি, এখানে আমি আপনার মাহির ভাইয়াজি বলেন। আপনার মাহির ভাইয়া বলেন, হ্যান্ড রেজ করেছেন। ভাইয়া এটাকে যদি ডান দিকে অ্যালাইন করে দিই তাহলে কি সমস্যা হবে? নাম্বারটা এটাকে ইয়েটাকে প্রোডাক্ট হ্যাঁ কোডটাকে অ্যালাইন আপনি যদি কোন দিকে করবেন এর তো কোনো ফর্মে না প্যারা নেই। ফর্মটা যদি না করি আর কি ট্রান্সফার করি, না, আপনি হচ্ছে নাম্বার ফরম্যাট কোন দিকে নেবেন জেনারেট এটা আপনার ইচ্ছা। না। জি, হ্যাঁ হ্যাঁ, না এখন না আমি হচ্ছে বললাম যে আপনি হ্যালো, জি জি শোনা যাচ্ছে আমাকে? জি শোনা যাচ্ছে। জি ভাই, আমি বলছিলাম যে এই নাম্বার প্রোডাক্ট কোডটাকে যদি আমরা ডান দিকে অ্যালাইন করি তাহলে কি সমস্যা হবে জেনারেল ফরম্যাটে নাম্বার ফরম্যাটে না নিয়ে? ডান দিকে আপনার মেইনলি ফরম্যাটটা ঠিক করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু দেখেন আগে ছিল জেনারেল, মানে আগে টেক্সট হিসেবে ছিল। এখন দেখেন আমি যদি এখানে 05 লিখি আমি কিন্তু এখানে 05 লিখলাম, এখন আমি যদি এন্টার চাপি এটা কিন্তু শুধু 5 হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে এটা নাম্বারে আছে, এটা একটা নাম্বার। হ্যাঁ, এখন আমার আগে কিন্তু 0 সহ ছিল, আপনি যদি খেয়াল করে থাকেন, তার মানে ওইটা আমার নাম্বার ফরম্যাটেই ছিল না। এখন আমার এখানে হচ্ছে যে টেক্সট ফরম্যাটে আছে আমার, মানে টেক্সট ফরম্যাটে ছিল। আমার প্রোডাক্ট টেবিলে কি ফরম্যাটে আছে দেখেন, এটা কিন্তু নাম্বার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা হচ্ছে নাম্বার। আচ্ছা, তো আমার টেবিলের উপর বেস করে আমাদের কাজটা করতে হবে। জি, আমি যেহেতু একটা ম্যাচিং কলাম লাগবে আমার লুকআপ ফাংশন ইউজ করার জন্য, আর ম্যাচিং কলামের ক্ষেত্রে শুধু যে ভ্যালু ম্যাচ করবে এমন না, আমার কিন্তু ফরম্যাট সহ ম্যাচ করতে হবে। হ্যাঁ, আমার কিন্তু দুইটাই সেম ফরম্যাটে থাকতে হবে। এখন এটা যেহেতু আগে টেক্সট ছিল, আমি এটাকে নাম্বারে কনভার্ট করে নিয়েছি। একইভাবে আমি যদি কোয়ান্টিটি কলামটা একই ফাংশন আমি অ্যাপ্লাই করব, এরপর দেখবেন যে ওইটাও আমার টেক্সট হয়ে গেছে। তখন আমি কি করব, ওইটাকে নাম্বার কনভার্ট করব। যদি না করতাম তাহলে আমি কিন্তু দুইটা টেক্সটকে যোগ করতে পারবো না। আমি দুইটা টেক্সটের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ বা যে ক্যালকুলেশন গুলো আছে ওগুলো কিন্তু করতে পারবো না, এই কারণে আমার নাম্বার লাগবে। আই হোপ বুঝতে পেরেছেন। আচ্ছা, যদি বুঝে জি থাকেন। ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, এখন এই এটা নাম্বার বানানোর পরে আমি চাইলে লেফট রাইট যে কোনো জায়গায় রাখতে পারি। হ্যাঁ, বাট আমাকে এনশিওর করতে হবে ফরম্যাটটা আছে নাম্বারে। ওকে। আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছেন পাওয়ার কোয়েরিতে করা যাবে কিনা। আচ্ছা, আমি এটা শুরুতেই বলছিলাম যে প্রথম প্রজেক্টটা ফাংশন দিয়ে দেখানো হবে, আর পরেরটা হচ্ছে পাওয়ার কোয়েরিতে। ওকে,
এবার কোয়ান্টিটিতে চলে আসি। এখান থেকে আমি ইউনিটস এর আগের অংশটুকু আমি এখান থেকে নিব। ঠিক আছে, এখন আমি যদি এখানে দিই টেক্সট বিফোর, সরি টেক্সট বিফোর, আমার হচ্ছে এখানে একটা স্পেস, দেন হচ্ছে ইউনিটস। এখানে দেখেন একটা স্পেস আছে কিন্তু, হ্যাঁ আমি যদি স্পেসটা না দিই তাহলে কিন্তু হবে না। তো আমার এটা আগে যে অংশটুকু আছে ওইটা আমি এক্সট্রাক্ট করব। এখন দেখেন এই ফাংশন ইউজ করার ফলে কি হয়েছে, আমার যেখানে যেখানে ইউনিট ছিল না ওইগুলো ওটা আবার এন এরও দেখাচ্ছে আমাকে। তো আমাকে এখন কি করতে হবে, যেখানে যেখানে ইউনিট ছিল শুধুমাত্র সেগুলোর ক্ষেত্রে এই টেক্সট বিফোর এটা অ্যাপ্লাই করব আমি। হ্যাঁ, যেখানে যেখানে ছিল না আগে থেকেই ঠিক ছিল ওইগুলো যেমন আছে ওমনি রাখবো। তো এটা আমি করতে পারি ইফ ফাংশন দিয়ে। ইফ ফাংশন দিয়ে এটা করার ক্ষেত্রে আমি হচ্ছে রেঞ্জটা প্রথমে নিই। এখানে আমি একটা শর্ত দিব। এখানে হচ্ছে আমি ফাইন্ড নামের একটা ফাংশন আছে, এটা ইউজ করব ফাইন্ড টেক্সট। আমি হচ্ছে ইউনিটস যে টেক্সটটা আছে ওইটা আমি এই রেঞ্জের মধ্যে খুঁজবো কোথায় কোথায় ইউনিটসটা আছে। হ্যাঁ, খোঁজার পরে এটা যদি ট্রু হয়, মানে ইউনিট কথাটা যদি এই টেক্সটের ভেতর থাকে তাহলে আমি এটাকে এভাবে হচ্ছে ক্লিনিং করে নেব, আর যদি না থাকে তাহলে আমার যেটা আছে ওইটাই থাকবে। আচ্ছা, তার আগে আমি হচ্ছে ফাইন্ডের বিষয়টা আলাদাভাবে একটু বোঝাই। ইয়েস, এটা একটু দেখেন, এটা ধরেন এখানে দিলাম আমি ফাইন্ড, এখানে ভ্যালু দেখাচ্ছে কেন, ফাইন্ড টেক্সট উইথিন টেক্সট। আচ্ছা, আমি আরেকটা ফাংশন ইউজ করি, ওয়েট, আমার হচ্ছে ইজ টেক্সট ফাংশন যদি ইউজ করি, এবার দেখেন ইজ টেক্সট ফাংশনের মাধ্যমে আমার দেখেন যেখানে যেখানে আগে ইউনিট ছিল, হ্যাঁ যেখানে যেখানে ইউনিট কথাটা ছিল ওই জায়গাগুলোতে ওইটা কিন্তু টেক্সট হয়ে আছে আমার, যেহেতু ইউনিট হচ্ছে কিছু ক্যারেক্টার্স, তো এটা অবশ্যই টেক্সট ফরম্যাটে। আর যেখানে ইউনিট নাই ওইগুলো কিন্তু আমার নাম্বার ছিল। এখন আমার যে ইজ টেক্সট এই ফাংশনটা কি করবে, যেখানে যেখানে টেক্সট আছে সেখানে আমাকে ট্রু দিচ্ছে এসে। তার মানে কি, যেখানে আমার আগে ইউনিট কথাটা ছিল ওইখানে কিন্তু আমাকে সে ট্রু দিচ্ছে। সো আমি এই জিনিসটাই চাই, যে আমি আইডেন্টিফাই করতে চাই আমার কোথায় কোথায় ইউনিট লেখাটা ছিল। তো এখানে আমি ইজ টেক্সটটা ইউজ করব। হ্যাঁ, ইজ টেক্সট। এখন এখান থেকে এটা শুধুমাত্র তখন ট্রু হবে যখন আমার ইউনিট কথাটা কোনো রোতে থাকবে, আর যেখানে আমার এটা ট্রু হবে মানে ইউনিট কথাটা থাকবে সেখান থেকে আমি কি করব, ইউনিটের আগে যে অংশটুকু আছে ওইটা আমি এখান থেকে নিয়ে নেব, আর এটাকে আমার অবশ্যই নাম্বার ফরম্যাটে নিয়ে আসতে হবে, নাম্বার ভ্যালু, এই যে নিয়ে আসলাম। আর যদি এই ইজ টেক্সটটা ফলস হয় তার মানে কি, ওইটা হচ্ছে আমার টেক্সটের না, ইউনিট কথাটা নাই ওইখানে, ওইটা যেমন আছে তেমনই থাকবে, এবার যদি আমি দেখেন এখন কিন্তু আমার সবগুলো নাম্বার ফরম্যাটে চলে আসছে। বাট স্টিল একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি আমার এখানে নেগেটিভ ভ্যালু আছে, দেখেন এখানে মাইনাস আছে। তো আমার নেগেটিভ ভ্যালুগুলোকে এখন মাইনাস এখানে কেন থাকতে পারে, আমি ধরে নিচ্ছি যে মাইনাসটা রিটার্ন বোঝায় না। তো হইতে পারে যে যিনি টাইপিং করেছেন উনি টাইপিং এর সময় ভুলে একটা মাইনাস ক্লিক করে ফেলেছেন, ভুলে, যেহেতু মাইনাস হচ্ছে ইকুয়ালস টু বাটনের পাশেই, তো হইতে পারে উনি ভুলে ক্লিক করে ফেলেছেন এবং এটা একটা নেগেটিভ ভ্যালু হয়ে গেছে। তো আমার এখানে ব্যাপারটা কি, এখানে হচ্ছে 172, এখানে হচ্ছে 172, আর এই 172 হচ্ছে আমার কোয়ান্টিটি, আর এই মাইনাসটা আমাকে বাদ দিতে হবে এখান থেকে, জাস্ট মানে শুধু 172 থাকবে এখানে। এটা আমি কিভাবে করব, এটা করার জন্য আমাকে এখানে একটা ফাংশন ইউজ করব, এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু বা অ্যাপস। হ্যাঁ, এখানে সংক্ষেপে অ্যাপস মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু মানে হচ্ছে আমার প্লাস থাকলে প্লাসই থাকবে, মানে মাইনাস যদি না থাকে, হ্যাঁ নর্মালি পজিটিভ ভ্যালু থাকে তাহলে ওইটাই থাকবে,
আর যদি নেগেটিভ ভ্যালু থাকে এই ফাংশনটা কি করবে, এই ফাংশনটাকে আমার পজিটিভ বানিয়ে দিবে। তো দেখেন এখানে 172, এখান থেকে মাইনাসটা কিন্তু মুছে গেছে। ওকে, তো এটা গেল আরেকটা প্রবলেম। এখন আমি দেখি এখানে আমার সব ঠিক আছে কিনা। এখানে দেখেন আমি যদি এখানে একটু স্ক্রল করি, এখানে ইউনিট বলতে প্রবলেমটা ছিল। আচ্ছা, এটাকে যদি আপনি একটু অবজার্ভ করেন, এখানে আরেকটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে দেখেন এখানে কিছু কিছু কোয়ান্টিটি আছে যেগুলো অস্বাভাবিকভাবে বেশি। দেখেন এগুলো কিন্তু অনেক বেশি। হ্যাঁ, আর এই অনেক বেশি যে ইয়াগুলো, এগুলোকে আমরা বলি আউটলায়ার। মানে যেটা আমার স্বাভাবিক ডেটার রেঞ্জ থেকে বেশি বা অনেক কম, এই ধরনের ব্যাপারগুলোকে আমরা আউটলায়ার বলি। এখন এই আউটলায়ার নিয়েও আরেকটা আমাকে কাজ করতে হবে, এটা কিন্তু একটা প্রবলেম। আপনি যদি এখানে খেয়াল করেন, এখানে এখানে একটু খেয়াল করেন, দেখেন এখানে 500 পর্যন্ত কোয়ান্টিটি আছে, এরপরে হঠাৎ করে অনেক বেশি বেড়ে আমার 1300 হয়ে গেছে। হঠাৎ করে দেখেন এখানে, এর আগে কিন্তু দেখেন সিরিয়ালি বাড়ছিল, হ্যাঁ খুব বেশি গ্যাপ নেই একটা একটা মাঝে, কিন্তু 500 পরে হঠাৎ করে বেড়ে 1300 হয়ে গেছে। তাহলে আমি বুঝতে পারছি যে এখানে আমার কিছু একটা প্রবলেম আছে। এখানে কি প্রবলেম আছে? আই এম সরি, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আমার কথা শোনা যাচ্ছে এখন? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। আমি যেটা বলছিলাম যে 500 এর পরে গিয়ে হঠাৎ করে অনেক বেড়ে গিয়েছে। তো আমি বুঝতে পারছি যে এখানে কিছু একটা প্রবলেম আছে। এখন আমি কি প্রবলেম আছে ওইটা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। দেখেন এখানে ধরেন কোয়ান্টিটি ছিল 13, হ্যাঁ কোয়ান্টিটি হচ্ছে 13। এখন যিনি টাইপ করেছেন উনি লিখেছেন 13.00, মানে এটা আলটিমেটলি 13ই বোঝায়, মানে ডেসিমাল পরে দুইটা প্লেস উনি দিয়েছেন বা এরকম। হ্যাঁ, এখন কোনো কারণে এই ডেসিমালটা আসে নাই, ধরেন ডেটা এখানে আনার সময় বা কোনো একটা কারণে এই ডেসিমালটা চলে গেছে। ধরেন ডেটা যে শুধু এক্সেলে থাকে এরকম না, ডেটা বেজে থাকে কখনো কখনো। হ্যাঁ, অনেক ডেটা ইঞ্জিনিয়ার ওইখানে পাইথন দিয়ে অনেক কাজ করেন, অনেক কিছু। তো হইতে পারে এই এত প্রসেসের মধ্যে কোনো কারণে এই ডটটা চলে গেছে ভুলবশত, এবং এটা 1300 হয়ে গেছে। তো এখানে হচ্ছে এই ব্যাপারটা। তার মানে কি, যেটা হচ্ছে 1300, ওইটা কিন্তু আসলে 13 ছিল, এখানে জাস্ট একটা ডট মুছে যাওয়ার কারণে এরকম এগুলো ধরতে পারলাম। এখন আমাকে কি করতে হবে, 500 এর বেশি যেগুলো আছে, হ্যাঁ মানে 1300 বা এই বিশাল যেগুলো, ওইখান থেকে আমি 2টা জিরো জাস্ট বাদ দিয়ে দিব। আমি 2টা জিরো বাদ দিয়ে দিব, তাহলে আমার ওইটা যে স্বাভাবিক ভ্যালু ওইটা আমি পেয়ে যাব। আচ্ছা, এবার আমি ওই ডেটায় যাই। হ্যাঁ, তো এটা হচ্ছে, এই পুরোটা হচ্ছে আমার ইয়া। এখন এখান থেকে আমি, আচ্ছা এবার ফাংশনটা একটু বড় হবে, ভয় পাই না আপনার। আবার আমি এটা ধরেন মাল্টি লাইনে লিখি। হ্যাঁ, আপনি যদি অল্টার প্লাস এন্টার চাপেন তাহলে আপনার পরের লাইনে যেতে পারবেন, অল্টার প্লাস এন্টার চাপলে। আচ্ছা, এখানে আমি আবার আরেকটা কন্ডিশন দেব, ইফ 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 যদি যদি এই পুরোটা, হ্যাঁ যদি এটা হয় আমার গ্রেটার দেন, ধরেন আমার 1300 আছে, তো ধরেন আমি 1000 বেশি দিলাম। হ্যাঁ, 1000 বেশি যদি হয়, মানে অনেক বেশি, তখন আমি কি করব, তখন আমি এখান থেকে 100 ভাগ দিয়ে দেব। 100 দিয়ে ভাগ দিলে কি হবে, ওই যে 1300 ওইটা হয়ে যাবে 13। ঠিক আছে, তো এখন আমি কি করব, এই পুরোটা আবার কপি করব। এটা যদি 1000 থেকে বেশি হয়, এটা হচ্ছে আমার কন্ডিশন, যদি এটা 1000 থেকে বেশি হয় তখন আমি কি করব, আমি এই পুরোটাকে ভাগ করব 100 দিয়ে। আর যদি এটা 1000 বেশি না হয় তখন আমি কি করব, আমার যেটা আছে ওইটাই থাকবে। হ্যাঁ, তো দেখে অনেক বড় মনে হচ্ছে আসলে, বাট আমি এটা জাস্ট কপি পেস্ট করলাম। হ্যাঁ, জাস্ট আপনাকে বুঝতে হবে যে কিভাবে লজিকটা তৈরি হচ্ছে। দেন আমি এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এবার দেখেন, এবার কিন্তু আমার পুরো ডেটাটা একদম ক্লিন হয়ে গেছে। এখানে লাস্টের দিকে 0 এনে এরকম দেখতে পাচ্ছি,
কারণ হচ্ছে আমি মেবি ফুল কলামটা নিয়েছিলাম, হ্যাঁ একদম শেষ পর্যন্ত নিয়েছিলাম, এই কারণে আমাকে লাস্টের দিকে এরকম দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা আমি পরে দেখছি। এবার হচ্ছে আমি একটা কাজ করি, আমি ফুল ডেটা না নিয়ে আমার রেঞ্জ যতটুকু আছে অতটুকুই নিই, হ্যাঁ নাহলে আমার ইয়াটা প্রবলেম করছে। আমার ডেটার রেঞ্জ কতটুকু আছে, আমি যদি কন্ট্রোল এন্ড চাপি, এখানে 12,601 পর্যন্ত আছে, হ্যাঁ আমি অতটুকুই নেব। এখানে এ 12,601 নিচে যে প্রবলেম চলে আসছে ওগুলো আর হবে না, তাহলে আমার যখন সামনে আমি অ্যানালিসিস করব তখন আবার প্রবলেম হবে। আচ্ছা এখানে অনেকগুলো, এটা আমি আর ইয়ে করলাম না। আমি আমি যখন এটাকে টেবিলে কনভার্ট করব, তখন আমি রেঞ্জটা ওইভাবে নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, তো আমার এই পর্যন্ত হলো, কোয়ান্টিটি হলো। আর সেলস পারসন, এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে আমি দেখি সেলস পারসনে কি প্রবলেম আছে আমার। এখানে আমি ড্রপ ডাউনে কিছুক্ষণ ঘুরলে আমি হচ্ছে অনেক প্রবলেম আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা এবার আপনার বলেন যে এটা হাই কার্ডিনালিটি কলাম নাকি লো কার্ডিনালিটি কলাম, এটা কোন টাইপের কলাম, এটা একটু বলেন। মুনতাসির ইসলাম বললেন হাই, আর কেউ কিছু বলবেন? খন্দকার সুমাইয়া ইসলাম লো। আচ্ছা দুইজন দুইটা জিনিস বলেছেন। আচ্ছা আর কেউ কিছু? এটা কিন্তু লো কার্ডিনালিটি কলাম। দেখেন আমার সেলস পারসন কিন্তু অল্প কয়েকজন, এখানে খুব বেশি ভ্যালু নেই। আমি যদি কাস্টমার নেম দেখি তখন কিন্তু এখানে অনেক ভ্যালু, এখানে অনেকগুলো, হ্যাঁ অসংখ্য, কিন্তু সেলস পারসন হচ্ছে আমার মাত্র কয়েকজন। তো এটা কিন্তু হাই কার্ডিনালিটি না, এটা হচ্ছে লো কার্ডিনালিটি কলাম। এমন হইতে পারে যে একই নামে সেলস পারসন, এখন স্পেলিং মিস্টেকের কারণে ধরেন দুই ভাগে ভাগ হয়ে গেছে, তো এটা কিন্তু আমাকে দেখতে হবে তখন। হ্যাঁ এটা কিন্তু লো কার্ডিনালিটি কলাম। আপনার কয়টা ভ্যালু আছে ওই দিকে খেয়াল রাখতে হবে, যদি খুব বেশি হয় তখন এটা হবে হাই। ওকে, এখন আমি দেখি এখানে কোনো প্রবলেম আছে কিনা। আমি কিন্তু কোনো আনওয়ান্টেড স্পেস দেখতে পাচ্ছি না বা কোনো ইয়া দেখতে পাচ্ছি না। এখন বিষয়টা স্বাভাবিক যে যিনি সেলস পারসন উনি তো নিজে নাম কখনো ভুল করবেন না, তো এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। কিন্তু এখানে কিছু কিছু ব্ল্যাঙ্ক আছে, কিছু ব্ল্যাঙ্ক আছে, তো ব্ল্যাঙ্ক গুলো আমি বিভিন্ন লজিক থেকে বলতে পারি। উপরে যাই, এই কলামটা এক্সট্রা ছিল, বিষয়টা আমি বিফোর দিয়েছি। আচ্ছা প্রোটেক্ট কোড এখানে আমি ইয়ার ঠিক করি, দেন হচ্ছে সেলস পারসন। ওকে, এবার আমি এখান থেকে কন্ডিশন দেব। আচ্ছা if যদি আমার এটা হয় জিরো, এটা জিরো হয়, তাহলে আমি দেবো হচ্ছে আনাউন আনাউন। যদি জিরো না হয় তাহলে
খোলামাজি ছিল, এটাই দিব। ভাইয়া আগে কি বললেন শোনা যায় না, আর করে করবেন? আচ্ছা, তো আমার ডেটা ক্লিন হয়ে গেছে। শোনা যাচ্ছে? একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম আমি, সরি। এখন শোনা যাচ্ছে? জি শোনা যায়। আই হোপ শোনা যাচ্ছে। আচ্ছা, এবার বলেন আমি এই প্রোডাক্ট টেবিলের ইনফরমেশন গুলো আমার এই মেইন টেবিলে কিভাবে নিয়ে আসবো বা কোন ফাংশন দিয়ে নিয়ে আসবো? এক্স লুকআপ। হ্যাঁ, এক্স লুকআপ ফাংশন দিয়ে। তো এখন আমি এই প্রোডাক্টের এখানে তিনটে ইনফরমেশন আছে, এই তিনটাই আমি এখানে নিয়ে আসবো। তো এখান থেকে তিনটা কলামের নেম আমি নিলাম। এবার আমি এক্স লুকআপ ফাংশন লিখে, এক্স লুকআপ হচ্ছে সবচেয়ে ইজি, এছাড়া আপনার চাইলে ভি লুকআপ বা ইন্ডেক্স ম্যাচও করতে পারেন। আমি এক্স লুকআপ দিয়ে যাচ্ছি। লুকআপ ভ্যালু হচ্ছে আমার প্রোডাক্ট কোড। লুকআপ অ্যারে হচ্ছে আমার এটা প্রোডাক্ট এর কাছে ম্যাচ করে এবং যে খুঁজে আমার আসসালামু আলাইকুম। আমার নেটওয়ার্কে একটু প্রবলেম করছিল, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলাম। আশা করি এখন আর প্রবলেম হবে না। আচ্ছা, আই হোপ সব ঠিক আছে। এবার আমি এই রেঞ্জটাকে আমি লক করলাম, দেন হচ্ছে আমার এটাও আমার লক করে দিতে হবে। দেন আমার ইফ নট ফাউন্ড, আর কিছু লাগবে না আমার। আমি দিলাম। তারপরে এটা আমি পুরো রোয়ের জন্য অ্যাপ্লাই করে দেব। এটা একটু টাইম পাবে। কিভাবে করেছেন? F4 হ্যাঁ, F4 পেজ করব। এই যে সেকশন কলামে আমি এটা যদি 0 হয় তাহলে আমি দিয়েছি আননোন, আর যদি 0 না হয় তাহলে আমি সেটা জয় দিয়েছি। দ্যাটস ইট। লগে পেলাম। এখন আমি যদি এখান থেকে এই বি কলামে এটা, হ্যাঁ, আমি যদি বি এর আগে থেকে আমার হচ্ছে ইয়াটা ডলার সিম্বলটা উঠিয়ে ফেলি কলামের নামের আগে থেকে, অর্থাৎ বি যেটা আছে, হ্যাঁ, রিটার্ন অ্যারে এর যে বি আছে ওইখান থেকে আমি যদি ডলার সিম্বলটা উঠিয়ে ফেলি, মানে এটা আমি ফিক্স করব না,
তখন কি হবে আমি দেখি আমার এটা তো সেম থাকবে, এখানে কোনো প্রবলেম হবে না, কিন্তু টাইম নিচ্ছে না। কিন্তু আমি যখন এটা এই পাশের দুইটা রো ট্যাগ করব, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমাকে ফিক্স করতে হবে, সেটা হচ্ছে আমার যে প্রোডাক্ট কোড আছে, হ্যাঁ আমি যখন এটা পাশে টানছি, এটা যখন পাশে টানছি তখন আমার প্রোডাক্ট কোডটা কিন্তু আর পাশে যেতে পারবে না। তো আমি কি করব, আমি হচ্ছে এখানে কলামটাকে ফিক্স করে দেব, রোটা ডাইনামিক থাকবে, কারণ আমি যখন নিচে টানবো তখন কিন্তু প্রোডাক্ট কোড চেঞ্জ হবে, বাট আমার কলামটা ফিক্স থাকবে, আমার প্রোডাক্ট কোড যে কলামে আছে অন্য কোনো কলামে যেতে পারবে না। আর আমি রিটার্ন অ্যারের এই বি কলাম থেকে কিন্তু আমি ফিক্স করার যে ইয়াটা ডলার সিম্বলটা ওইটা কিন্তু আমি উঠিয়ে দিয়েছি। এটার ফলে কি হবে, এটার ফলে আমি যখন এখানে দিয়েছি বি কলাম, তো আমি যখন এটা এদিকে টানবো তখন এটা সি কলামে চলে যাবে, হ্যাঁ ওইখান থেকে আমার রেফারেন্সটা সি কলামে চলে যাবে। তো দেখেন এই যে কস্টের এখানে আমার এই কস্টের ইয়াটা দেখাবে, এটা আমার একদম পুরোপুরি ফিক্স, কারণ এটা চেঞ্জ হবে না। কিন্তু আমি যখন এটা ওইদিকে টানবো আমাকে কস্ট দেখাবে, এরপরে আবার আমাকে ইউনিট প্রাইস দেখাবে। আমি যদি টানি দেখেন এখানে কিন্তু আমার দেখাচ্ছে ডাইনামিক্যালি, আর 1428 আমি যদি দেখি এখানে কিন্তু এই ভ্যালুগুলো আছে, এই যে এটা। ওকে তাহলে আমাদের এই দুইটা টেবিলের মধ্যে রিলেশনশিপ ক্রিয়েট করলেই হয়ে যেত, আলাদা করে লুকআপ ফাংশন ইউজ করা লাগতো না। তো যেহেতু আমরা ফাংশন দিয়ে করছি তাই আমি সবকিছু এক জায়গায় নিয়ে আসলাম। ধরেন এরকমও থাকতে পারতো যে কাস্টমার ইনফরমেশন আরো একটা টেবিলে আছে, আলাদা একটা টেবিল, তো আমি সবকিছু প্রথমে এক জায়গায় আনতাম, এরপর আমি এখান থেকে অ্যানালাইসিসের কাজ করব। তো এবার আমি এখান থেকে বিভিন্ন ক্যালকুলেশন করব, যেমন আমি যদি কোয়ান্টিটির সাথে আমার কস্টটাকে মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাবো, আমার ওই অর্ডারের টোটাল কস্ট পাবো আমি। তো এটাকে আমার বলা হয় COGS, এটা হচ্ছে একটা বিজনেস টার্ম COGS। এটা মানে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, মানে আমার যতগুলো প্রোডাক্ট বিক্রি হয়েছে তার টোটাল যে কস্ট ওইটাই হচ্ছে COGS। তো এখানে আমি এটাকে মাল্টিপ্লাই করব আমার যে কস্ট আছে ওইটা দিয়ে, এবং এটা আমি অ্যাপ্লাই করে দিব অল ওভার রো। আচ্ছা আপনি হচ্ছে শুরু থেকে রেঞ্জটা ঠিকভাবে সিলেক্ট করেন, আমি ঠিকভাবে সিলেক্ট না করার কারণে অনেক বেশি টাইম নিচ্ছে লোড হইতে। এবার আমি কি করব, আমি কোয়ান্টিটিটাকে ইউনিট প্রাইস থেকে গুণ করব, তাহলে আমি কি পাবো, আমার টোটাল সেলস অ্যামাউন্ট পেয়ে যাব। ওই অর্ডারে আমার যে সেলস অ্যামাউন্ট এটা পেতে হলে আমাকে এই কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করতে হবে এখন আমার কাছে কস্ট আছে, আমার কাছে সেলস অ্যামাউন্ট আছে, এখন আমি যদি এই দুইটা ইকুয়েট করি তখন আমার প্রফিট বের হবে। সো আমি আরেকটা কলামে প্রফিট বের করব, যেটা হবে আমার সেলস মাইনাস কস্ট, তাহলে আমার প্রফিটটা বের হবে। এরপর আমার আরেকটা টার্ম আছে যেটাকে বলা হয় প্রফিট মার্জিন। প্রফিট মার্জিন মার্জিন হচ্ছে রেভিনিউ বলতে সেলস, হ্যাঁ সেলস আর রেভিনিউ দুইটা সূক্ষ্ম কিছু ডিফারেন্স আছে, বাট আমরা যে ডেটা নিয়ে কাজ করি বেশিরভাগ ক্ষেত্রে একই জিনিস বোঝায়। তো আমার যে রেভিনিউ আছে ওইটার কত পার্সেন্ট হচ্ছে আমার প্রফিট, আমার রেভিনিউ কত পার্সেন্ট হচ্ছে আমার প্রফিট আসতেছে, এটা হচ্ছে আমার প্রফিট মার্জিন। তো এখন আমি পার্সেন্টেজটা বের করার জন্য আমি বের করব যে প্রফিটটা আমার রেভিনিউ এর কত পার্সেন্ট, আমি এই দুইটাকে ভাগ দিলাম, এরপর আমি যদি এটা টেনে দিই তাহলে আমার প্রফিট মার্জিনটা চলে আসবে। এটা কিন্তু নর্মাল নাম্বারের ফরম্যাটে আছে, এটাকে আমি যখন পার্সেন্টেজের ফরম্যাটে নিব, যখন এটাকে এই যে পার্সেন্টেজ নিব তখন দেখেন এটা কিন্তু পার্সেন্টেজ দেখাচ্ছে, আমি চাইলে 1 ডেসিমাল প্লেস পর্যন্ত রাখতে পারি, এই যে ঠিক আছে। প্রফিট মার্জিন বের করলাম, এরপর আর কি করা যায় এখান থেকে দেখেন আরো কিছু ক্যালকুলেশন করা যায় কিনা। এখানে দেখেন আমার আছে হচ্ছে
ট্রানজ্যাকশনের ডেট দেওয়া আছে, আমি চাইলে এই ডেট থেকে হচ্ছে আমি ইয়ার মান্থ এই জিনিসগুলো আলাদা করতে পারি, এগুলো নিয়ে অ্যানালাইসিস করতে পারি, কিন্তু আমার এটা করার প্রয়োজন নেই। কারণ হচ্ছে আমি যখন এটা পিভট টেবিলে নিব তখন কিন্তু এই জিনিসগুলো অটোমেটিক্যালি সে আমাকে ক্রিয়েট করে দেয়। তো এখানে আমার মনে হয় না আলাদা করে প্রয়োজন আছে। দেন হচ্ছে আমার ব্যারের ডেট অফ বার্থ দেওয়া আছে এখানে। তো আমি চাইলে এই ডেট অফ বার্থ এবং ট্রানজ্যাকশন ডেট এই দুইটা ডেটের ডিফারেন্স যদি আমি বের করি তাহলে কিন্তু আমার যে ব্যারের এইজ, ওই এইজটা আমি পেয়ে যাব। হ্যাঁ, তো এখন আমি ওইটা করব। আমি হচ্ছে ব্যারের এইজ বের করব। তিনি যখন এই ট্রানজ্যাকশনটা করেছেন তখন তার বয়স কত ছিল। হ্যাঁ, আমি কিন্তু আজকে ডেট থেকে বাদ দিব না, তাহলে কিন্তু মানে আমার আজকে বয়স নিয়ে তো কোনো কাজ নেই তার। যখন তিনি কিনেছিলেন তখন তার বয়স কত ছিল। তো এটা কোন ফাংশন দিয়ে করব, কেউ কি বলতে পারবেন? এই দুইটা ডেটের ডিফারেন্স কোন ফাংশন দিয়ে বের করতে হবে? হ্যাঁ, ওকে। সো ফাংশন লিখলাম। এখানে কিন্তু দুইটা হবে না, একটা হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দুইটা অ্যাপ দিয়েছেন, এখানে কিন্তু একটা হবে। পাওয়ার বিতে আবার দুইটা অ্যাপ থাকে। হ্যাঁ, পাওয়ার বিতে যখন ক্লাস করবেন তখন দেখবেন এখানে দুইটা অ্যাপ, কিন্তু এক্সেলে এখানে ডেটা ডিফ হচ্ছে একটা অ্যাপ, এটা একটু মাথায় রাখবেন। এরপর আমি প্রথমে কি দেব? প্রথমে দিব আমি ছোট ডেট, এরপরে দিব আমি বড় ডেট, এরপরে দিব আমি চাচ্ছি এটা ইয়ারে দেখতে, তো আমি দিলাম ওয়াই। এই যে এই যে আমার চলে আসলো, এটাকে আমি অ্যাপ্লাই করে দেবো প্রত্যেকটা ইয়াতে। এটা একটু বেশি টাইম নিচ্ছে। আচ্ছা, ততক্ষণ আমরা ভাবি যে এখান থেকে আর কি কি করা যায়। এখানে আমার দেখেন প্রোডাক্টের ইউনিক প্রাইস আছে এখানে। আমি চাইলে ইউনিট প্রাইসের ভিত্তিতে আমি এটা কয়েকভাবে ভাগ করতে পারি এই প্রাইসগুলোকে, লাইক কোনগুলো হচ্ছে হাই ভ্যালু পারচেজ, কোনগুলো হচ্ছে লো ভ্যালু পারচেজ, এরকম আমি কয়েকটা ভাগ করতে পারি। যেগুলো যেসব প্রোডাক্টের ইউনিট প্রাইস হচ্ছে অনেক বেশি সেগুলো হচ্ছে হাই ভ্যালু প্রোডাক্ট বলবো আমি। তো এরপর আমি এটা করব। আচ্ছা, এছাড়া পরবর্তীতে অ্যানালাইসিসে কাজে লাগবে এরকম কিছু করা যায়? আর কারো কি কোনো আইডিয়া আছে এখানে যে কলামগুলো আছে ওগুলো নিয়ে? যদি কিছু কারো আইডিয়া থাকে তাহলে কমেন্টে জানিয়ে। প্রায় হয়ে গেছে। আচ্ছা, দেন হচ্ছে আমি এখানে দেখি ইউনিট প্রাইস। এখানে ইউনিট প্রাইস হচ্ছে আমার 1.5 থেকে শুরু করে 45 পর্যন্ত আছে। ঠিক আছে, আমি এখানে ধরে নিচ্ছি যেগুলো ইউনিট প্রাইস হচ্ছে 35 থেকেও বেশি, এগুলো হচ্ছে আমার হাই ভ্যালু পারচেজ, বা 35 বা 30 থেকে বেশি। হ্যাঁ, আমি ধরে নেব এগুলো হচ্ছে আমার হাই ভ্যালু প্রোডাক্ট। তো এখানে আমি দিব হচ্ছে আমার প্রাইস গ্রুপ, দেন আমি এখানে দিব এই যে ইউনিট প্রাইস এটা ইফ যদি, আচ্ছা এখানে আমি হ্যাঁ ইফ যদি এটা হয় আমার 30 থেকে বেশি বা 30 সমান হয় যদি, তখন আমি এটাকে বলবো হাই ভ্যালু, আদারওয়াইজ আমি এটাকে বলবো লো ভ্যালু। দ্যাটস ইট। এখন এটাকে অ্যাপ্লাই করি, আশা করি এটা এত টাইম নেবে না, এটা অনেক টাইম নিচ্ছে। আচ্ছা, এরপরে একটু বেশি টাইম নিচ্ছে। আচ্ছা, হতে থাকুক। এরপর আমাদের কাজ কি? আমাদের মোটামুটি আমার অ্যানালাইসিস করার জন্য এটা যা কিছু প্রয়োজন মোটামুটি আমি নিলাম। এছাড়া আপনি বলতে পারেন যে আমি যেমন প্রাইসে একটা গ্রুপ করলাম, আমি চাইলে এইজেরও একটা গ্রুপ করতে পারি। ধরেন প্রত্যেক 10 বছর নিয়ে আমি এই যে একটা গ্রুপ করলাম, পরে ওইটাকে একটা কলাম চার্টে আমি দেখালাম, এরকম চাইলে আমি করতে পারি। তো এটা আমি করব পিভট টেবিলে। হ্যাঁ, পিভট টেবিলেও আমার এজ গ্রুপ ক্রিয়েট করা যায় কোনো ফর্মুলা না লিখেই। তো এটা আরো ইজি এবং ফ্লেক্সিবল। এরপর আমি এটা দিয়ে
পিভট টেবিল ক্রিয়েট করব। এটা প্রায় হয়ে গেছে। এর প্রথম হচ্ছে ডেটা ছিল এই পর্যন্ত, মেবি এই যে আমি এটা লাস্ট পয়েন্টে যাচ্ছি। আমার কত পর্যন্ত ছিল এখানে কন্ট্রোল এন্ড 12,000, এই যে এইদিকে দিকটা উপরে। হ্যাঁ, এখান থেকে আমি হচ্ছে যতটুকু আমার ডেটা আছে অতটুকু আমি ইয়ে করে নেব। আমার এখান থেকে কন্ট্রোল শিফট রাইট অ্যারো, কন্ট্রোল শিফট আপার অ্যারো, এই রেঞ্জটাকে আমি টেবিল বানাবো। টেবিলে কনভার্ট করে নিলাম। মাই টেবিল হ্যাজ হেডার্স, হেডার্স আছে। এবার এটা টেবিল হোক। টেবিল রেঞ্জটা তো ছোটই দিলাম, এটা তো টাইম নিচ্ছে কেন? এটা টেবিল হয়ে গেছে, কিন্তু আমার এখানে এরর দেখাচ্ছে, কারণ এখানে আমি হচ্ছে অ্যারে ফাংশন ইউজ করেছিলাম। এই কারণে আমি এটাকে টেবিল বানাবো না, আমি ধরেন আনডু করে দিই এটা। আমি যে অ্যারে ফাংশন ইউজ করেছিলাম, তো মানে হচ্ছে বড় একটা রেঞ্জ আমি একটা ফাংশনের ভেতর দিয়েছিলাম, এই কারণে প্রবলেম হচ্ছিল। আমি টেবিল ছাড়াই, টেবিল বানানো ছাড়াই আমি একটা পিভট টেবিল বানাই। এটা নিয়ে ফ্রম টেবিল এই রেঞ্জ থেকে এটা হচ্ছে একটা নিউ ওয়ার্কশিটে নেব আমি। ওকে, ওকে দিলাম। এই যে পিভট টেবিল আসলো, আমি দেখি পিভট টেবিলটা ঠিকভাবে কাজ করছে কিনা। আমি যে লোকেশনটা দিই রয়েছে, লোকেশন দেখাচ্ছে। আমি যদি কাস্টমার নেম দিই, প্যারেন্ট নেম, হ্যাঁ, তার মানে পিভট টেবিল ঠিক আছে। আমি এটাকে টেবিল বানাতে পারবো না, কিন্তু আমি পিভট টেবিল বানাইতে পারবো। পিভট টেবিল নিয়ে নিলাম এবং এই ইয়াটার নাম দিব হচ্ছে আমি অ্যানালাইসিস। অ্যানালাইসিস ড্যাশবোর্ড বানানোর পূর্বে আমার আলাদা একটা শীট তৈরি করবো আমি। আচ্ছা, অ্যানালাইসিস নামে অলরেডি একটা শীট আছে, এটা ধরুন অ্যানালাইসিস 0, এটা লাগবে না, এটা ডিলিট করে দিই। তো এখানে আমি বিভিন্ন চার্ট বানাবো। এরপর আমি ওই চার্টগুলো এখান থেকে আমার ড্যাশবোর্ড পেজে নিয়ে এক এক করে সাজিয়ে আমি একটা রিপোর্ট টাইপের ক্রিয়েট করব। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার অ্যানালাইসিস পেজ। আমি ইয়া করি পিভট টেবিল ফিল্ডে, এখান থেকে আমি পিভট টেবিলটা হচ্ছে। আচ্ছা, এখন আপনারা বলেন, এখন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালা। এখন আপনারা বলেন, এখান থেকে আমি হচ্ছে একটা বিজনেস অ্যানালাইসিস করব। আপনি অনেক কিছু করেছেন এই ধরনের ডেটা নিয়ে, বিভিন্ন কাজ করেছেন। এখন আপনারা একটু আইডিয়া করে বলেন যে এখান থেকে আমি কি কি অ্যানালাইসিস দেখাতে পারি। লাইক হচ্ছে একজন ভাই কমেন্ট করেছিলেন যে কোন বয়সে মানুষ কোন প্রোডাক্ট বেশি ক্রয় করে, এই অ্যানালাইসিসটা আমি কিন্তু দেখাইতে পারি। তো এরকম আর কি কি দেখানো যায় এখান থেকে, এই পুরো ডেটা থেকে, সেটা আপনারা সাজেস্ট করবেন। লাইক আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আমি দেখালাম লোকেশন ওয়াইজ আমার হচ্ছে টোটাল সেলস, মানে কোন লোকেশনে বেশি সেলস হয়। হ্যাঁ, এটা আমি দেখাইতে পারি। এটা মুনতাসির ভাই অলরেডি বলে দিয়েছেন। এই ধরনের আর কি কি করা যায় আপনারা হচ্ছে সাজেস্ট করেন। আচ্ছা, একজন আমরা যদি টেবিলে এনে পিভট টেবিল করতে চাই তাহলে কি করতে পারি? আচ্ছা, এটা যেহেতু আমি হচ্ছে দেখেন এখানে কিন্তু একটা ফাংশনের ভেতরেই আমি বড় একটা রেঞ্জ দিয়ে দিয়েছি, তো এই কারণে এটাকে আপনি টেবিল বানাইতে পারবেন না। আপনার টেবিল ছাড়াই আপনাকে পিভট টেবিল করতে হবে। সেটা একজন একটা বলেছেন
লোকেশন ওয়াইজ সেলস। আর কারো কোনো আইডিয়া আছে? উনি যেটা বলেছেন ওইটা আগে করি, আপনারা বলতে থাকেন কমেন্টে। পিভট টেবিলটা এইদিকে নেই। হ্যাঁ, এখানে ধরেন আমি একটা মার্জ সেল, আমি কয়েকটা সেলকে মার্জ করে আমি বলবো যে লোকেশন ওয়াইজ সেলস। লাইক আমি এটাকে মার্জ করব, করে আমি এখানে লিখলাম লোকেশন ওয়াইজ, ধরেন টোটাল সেলস বা আমি রেভিনিউ বলতে পারি, একই জিনিস। এটাকে ধরেন বোল্ড করলাম, একটু বড় করলাম। হ্যাঁ, এভাবে যেন আমি আইডেন্টিফাই করতে সহজ হয় আমার। তো এটা আমি করতে পারি। আচ্ছা, এবার আমি এখানে কি করব, আমি এখানে লোকেশনটা দিব রোসে এন্ড আমার সেলস অ্যামাউন্টটা দিব হচ্ছে আমি ভ্যালুসে। তাহলে দেখেন আমার লোকেশন ওয়াইজ সেলস আমার হয়ে গেছে। আমার এখানে গ্র্যান্ড টোটাল লাগবে না, আমি গ্র্যান্ড টোটালটা কেটে দিচ্ছি। দ্যাটস ইট, হয়ে গেছে আমার। এটাকে আমি চাইলে একটা নাম দিতে পারি। আচ্ছা, আমার মনে হয় নামটার প্রয়োজন আপাতত। এটাকে যদি আমি এডিট করে নাম দিই, আমি মেইনলি করবো কি, আমি এই টেবিলটাই কপি করে করে, ধরেন এটা কপি করে আমি আরেকটা পিভট টেবিল বানাবো। ওইটা হচ্ছে আমি পরে অ্যানালাইসিসটা করবো, মানে আমি হচ্ছে বারবার ওইখান থেকে পিভট টেবিল বানাতে চাই না এই কারণে। এই জন্য আমি নামটা আগেই চেঞ্জ করিনি, আমি প্রথমে সবগুলো শেষ করি, এরপর হচ্ছে আমি নেমগুলো করব। আচ্ছা, এখন এখানে দেখেন আমি কিন্তু সেল মার্জ করেছি, আর মার্জ করলে কিন্তু অনেক প্রবলেম হয়। লাইক আপনি যখন কপি পেস্ট করতে যান, মানে বিভিন্ন ক্ষেত্রে এক্সেলে আমার মার্জ করা সেলগুলোতে বিভিন্ন প্রবলেম হয়। সো এটা হচ্ছে এখন আমি মার্জ করি, কিন্তু আমি চাচ্ছি এটা মাঝখানে থাকুক, মানে সুন্দর লাগে। তো তখন আমি কি করব, একটা হ্যাক শিখে আপনাদেরকে। এখানে আপনি মার্জ না করেও আপনার দেখে মনে হবে যে মার্জ করা, কিন্তু আমার সেল কিন্তু মার্জ হবে, মানে এখানে কোনো প্রবলেম হবে না। তো এটা কিভাবে করবেন, যতটুকু আপনি মার্জ করতে চান বা চাইতেন অতটুকু সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল 1 ক্লিক করবেন। কন্ট্রোল 1 ক্লিক করার পর দেখেন এখানে একটা ওপেন হইলো, আমার কাছে উইন্ডো ওপেন হইলো। এখান থেকে আমি অ্যালাইনমেন্টে যাব। হ্যাঁ, এখান থেকে অ্যালাইনমেন্টে গিয়ে আমি এটার অ্যাক্রস সিলেকশন এটা দেবো। আমি এটা দেওয়ার পরে ওকে দিব। এখন দেখেন এটা দেখে কিন্তু আমার মনে হচ্ছে এটা মার্জ করা। আমি যত বড় করি দেখেন এটা কিন্তু এই লোকে লেখা এই দুইটা সেলের মাঝখানে একদম মাঝ বরাবর চলে আসছে। দেখে মনে হচ্ছে যে মার্জ করা, বাট আসলে কিন্তু এটা মার্জ নাই। তো এটা একটা বিষয়, ঠিক আছে। এখানে করলাম লোকেশন ওয়াইজ, দেন হচ্ছে এরপর আরেকজন বলেছেন প্রফিট কার শো করতে পারি, কার বেশি বলতে মেবি সেলস পারসন বুঝিয়েছেন। হ্যাঁ, এটা আমি দেখাইতে পারি, এটা একটা গুড থিং। তো আমি এটা করি, কোন সেলস পারসন আমার বেশি প্রফিট নিয়ে আসে, এটা আমি দেখাইতে পারি। এখানে আমি কি করব, লোকেশনে বদলে আমি হচ্ছে জাস্ট সেলস পারসনের নেমটা এখানে দিব, যেহেতু সেলস পারসন অল্প কয়েকজন। এখানে দেখেন, এখানে কিন্তু দেখেন লোকেশনে এখানে আনাউন বলতে একটা কথা আছে, আবার এখানেও আনাউন আছে। আনাউন গুলো কিন্তু আমার লাগবে না, বা আমি যখন ড্যাশবোর্ড ক্রিয়েট করব এখানে কিন্তু এই জিনিসগুলো আমি রাখতে চাই না। তো আমি কি করব, আমি এখান থেকে হচ্ছে এই ড্রপ ডাউনে যাব, ড্রপ ডাউন থেকে ফিল্টারে ভ্যালু ফিল্টারে যাব, ভ্যালু ফিল্টারে গিয়ে আমি দিব হচ্ছে ডাজ নট ইকুয়ালস টু আনাউন। তাহলে আনাউনটা বাদ চলে যাবে এখান থেকে, এটা মেবি নাম্বারের জন্য। আচ্ছা, আমি লেভেল ফিল্টারে যাই, লেভেল ফিল্টার ডাজ নট ইকুয়ালস টু হ্যাঁ, আনাউনটা চলে গেছে। একইভাবে এখানে আমি লেভেল ফিল্টারে যাব, ড্রপ ডাউন থেকে লেভেল ফিল্টার নট ইকুয়ালস টু আনাউন, তাহলে আনাউন গুলো বাদে আমার বাকি জিনিসগুলো দেখাবে। আচ্ছা, এখানে আমি প্রফিট না দেখে আমি সেলসটা দেখালাম। আচ্ছা, এরপর আরেকজন বলেছেন কোন মান্থে সেলস কেমন। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আমার বছর ঘুরে আমার সেলস কিরকম হয় বছর বিভিন্ন মাসে। তো আপনার মাহিদ ভাইয়া ভালো একটা জিনিস বলেছেন, এটা হচ্ছে বিজনেসের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যানালাইসিস। তো ধরেন আমি এখানে আরেকটা কাজ করতে পারি,
এই পুরো কলামটা সিলেক্ট করে আমি এখানে রাইট বর্ডার দিলাম, তাহলে এই দুইটা আমার হচ্ছে খুঁজে পেতে সুবিধা হবে। তো আপনি শুধু গুছিয়ে রাখবেন, এখানে অন্য কোনো কাজ করলে আপনার তত সহজ হবে আপনার জন্য। এটা হচ্ছে আমার সেলস পারসন ওয়াইজ পারসন। এরপরে আমি দেখবো একইভাবে আমার মান্থ ওয়াইজ, এটাকে আমি বলতে পারি মান্থলি রেভিনিউ বলতে পারি, বা হচ্ছে আমি অ্যানুয়াল রেভিনিউ ট্রেন্ড বলতে পারি। দেন এখানে আমি সেলস পারসনের বদলে আমি দিব হচ্ছে আমার মান্থ। এখন এখানে ঠিক আছে, আমি যদি ডেট এখানে ডেট রোজ নাম্বার যদি নেই, দেখেন আমার পাওয়ার আমার পিভট টেবিল অটোমেটিক্যালি এটা মান্থ এবং ডেট, দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি সে এই জিনিসগুলো আমার কে করে দিয়েছে। এই যে এখানে মান্থ ডে আছে, তো আমার শুধু মান্থ লাগবে, তো আমি ডেটকে বের করে দিই, ডেটটাকেও বের করে দিই, তাহলে দেখেন আমার মান্থ ওয়াইজ চলে আসছে। আর কিন্তু কোনো ফাংশন লিখে মাঠে ইয়াটা আলাদা করে বের করা লাগেনি। এটা হচ্ছে একটা সহজ বিষয়। এরপর আমি একইভাবে এখানে রাইট বর্ডার দিয়ে আমি পরেরটা দিই। পরে একজন বলছেন কোন প্রোডাক্ট কোন লোকেশনে বেশি সেল হয়। হ্যাঁ, এটাও দেখাইতে পারি কোন প্রোডাক্ট কোন লোকেশনে বেশি সেল হয়। তো এটার জন্য আমি করি, এখানে পেস্ট করি। এখানে আমি দেখাবো হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ রেভিনিউ। প্রোডাক্ট ওয়াইজ রেভিনিউ দেখাবো আমি লোকেশনকে স্লাইসার দিয়ে দেব, তাহলে ওই স্লাইস দিয়ে আমি দেখতে পারবো কোন লোকেশনে কোন সেল হয়। আচ্ছা, এখানে আমি প্রোডাক্ট দিয়ে দিলাম, প্রোডাক্ট নেম দিব, এই হয়ে গেল। এরপরে একজন বলেছেন হাইস্ট বাই হুইচ সেলস পারসন, এটা করেছি অলরেডি। দেন লেভেল প্রোডাক্ট এন্ড ফ্রিকোয়েন্সি, হ্যাঁ উনি একটা বলেছেন ওকে হাই ভ্যালু হাই লেভেল বলেছেন। হাই ভ্যালু আর লো ভ্যালু যে প্রোডাক্ট গুলো আমার ফ্রিকোয়েন্সি ওয়াইজ, ফ্রিকোয়েন্সি মানে কি আমার হচ্ছে টোটাল অর্ডার, মানে আমি টোটাল অর্ডার। এখন হচ্ছে সেল না হলে টোটাল অর্ডার কেন বললেন, এই জিনিসটার ক্ষেত্রে আমার হচ্ছে প্রাইস গ্রুপের ক্ষেত্রে এখানে সেল না হলে আমি কি করব, একটা কল ধরেন আমি ট্রানজাকশন ডেট নিলাম, ব্র্যান্ড নেম যে কোনো একটা কলাম, আমি কি করব কাউন্ট করব। এখানে দেখেন কাউন্ট করে দিচ্ছে আমাকে, তাহলে আমার এই কাউন্টটাই হচ্ছে আমার টোটাল অর্ডার। টোটাল অর্ডার এখানে ডাবল ক্লিক করি, টোটাল অর্ডার। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমি কেন টোটাল অর্ডার নিই, পারবেন তো চিন্তা করেন। এখানে কেন আমি টোটাল অর্ডারটা নিই সেলস না নেওয়ার বদলে, কারণ হচ্ছে আমার যে হাই ভ্যালু মানে কি যেগুলো দাম বেশি, তো যেগুলো দাম বেশি ওগুলো রেভিনিউ তার হচ্ছে আর লো ভ্যালু ইউনিট প্রাইস কম, তার সেলসটা কমই হবে। এখন আমি যদি টোটাল কয়টা অর্ডার হয়েছে কম্পেয়ার, তাহলে মানুষ
ভ্যালু নাকি লো ব্যাপার। আই হোপ এটা বুঝতে পেরেছেন লজিকটা। আপনার কিন্তু এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল টুলস গুলো শেখার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অনেক বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম যেটা অনেক সুন্দর ড্যাশবোর্ড বানিয়েছে, অনেক আকর্ষণীয় কাজ করেছে, অনেক ফিচার অ্যাড করেছে, কিন্তু তাদের বিজনেস লজিকটাই ভুল, তাদের অ্যানালাইসিসটাই ভুল। আর যতই সুন্দর ড্যাশবোর্ড বানান বা যতই আপনার কথা ফিচার অ্যাড করুন, কেটে কেটে তাদের আসছে। অ্যানালিস্ট হয়, এই কারণে তার আলটিমেটলি হচ্ছে মার্ক কাটে গেছে। আপনার অ্যানালিস্ট, আপনার মেইন কাজটা হচ্ছে লজিক করলাম, কপি করলাম, লো আচ্ছা এটা হচ্ছে প্রাইস টু প্রাইস প্রাইস ইয়াস এই আচ্ছা এখন আপনার ভয়েসটা একটু কেটে কেটে আসতেছিল একটু আগে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা লাস্ট এটা দেখাই, এরপর আগামীকাল চার্ট বানিয়ে ড্যাশবোর্ডের কাজটা। আচ্ছা এবার দেখেন এজ গ্রুপ আছে এখানে, এখানে হচ্ছে এজ নিয়েছেন, এখন এজ তো অনেকগুলা, এখন এতগুলা ভ্যালু আমি এটা মানে কোন একটা বাসায় বা কলকাতা যদি শো করি এটা খুব একটা ভালো লাগে। এর উপর রাইট ক্লিক করলাম, আচ্ছা রাইট ক্লিক না মেবি গ্রুপের একটা অপশন ছিল কোথায় যেন, Wait, হ্যাঁ, একটু আরেকবার রিপিট করবেন যে প্রাইস হচ্ছে টোটাল অর্ডার এর উপর কেন হচ্ছে করলেন সেলস এর জায়গায়, ওটা আরেকবার একটু। এখানে যদি রাইট ক্লিক করি, এই যে দেখেন এখানে গ্রুপের অপশন আছে, এখানে আমি রাইট ক্লিক করব, দেখেন এখানে গ্রুপ করার একটা অপশন আছে। তো আমার প্রাইস হচ্ছে হাই ভ্যালু মানে কি, যেসব প্রোডাক্টের প্রাইস বেশি, হ্যাঁ যেসব প্রোডাক্টের দাম বেশি। আর লো ভ্যালু মানে কি, যেসব প্রোডাক্টের দাম কম। তো আমি যদি এখানে টোটাল সেলসটা দেখাই, তাহলে হাই ভ্যালু প্রোডাক্টের দামটা এমনিতেই বেশি, তাহলে ওইটা তো টোটাল সেলসটাও বেশি হবে, তাই না? যেহেতু প্রোডাক্টের দাম বেশি তাহলে সেলসটাও অবশ্যই বেশি হবে। আর low value, এটা যেহেতু প্রোডাক্টের দামই কম তাহলে সেলসটাও অবশ্যই কম। ভাইয়া আবার ল্যাগ করছে। ন্যাচারালি কম হবে। তো এই কারণে এখানে কোনো সেল কিছু পান না, কিন্তু আমি যদি অর্ডার করি তাহলে আমি বলতে পারবো যে মানুষ কোন অর্ডারগুলো আচ্ছা এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি?
এখন আচ্ছা, এখন এখানে বাই দেওয়া, বাই 10 মানে কি, মানে প্রত্যেক 10 বছর নিয়ে আমি একটা গ্রুপ তৈরি করব, প্রত্যেক 10 বছর নিয়ে আমি একটা গ্রুপ করব। তো আমি যেটা দেখেন এখানে আমার আমার বড় if ফাংশন এখন আমি যেটা আমি শর্ট থেকে ধরেন আমি হচ্ছে 15 থেকে শুরু করবো, হ্যাঁ শর্টে একটু অড লাগে, তো আমি চাইলে এটাও করতে পারি। 15 দিলাম, এখানে 15 থেকে শুরু হবে, দেন হচ্ছে আমার প্রত্যেক বছর নিয়ে আমার এটা এই গ্রুপে হলো আমার মোটামুটি বিভিন্ন কিছু আমি একটু দেখি আর কিছু ভাগ করেছি কিনা। হ্যাঁ, আমার পেমেন্ট মেথডটা আছে, পেমেন্ট মেথডে কেউ বলেন ওইটা আমি এটা করে নিই। পেমেন্ট মেথড এখানে আচ্ছা, তো আমি যেটা বললাম পেমেন্ট মেথড বাকি, জেন্ডার বাকি, হ্যাঁ তো এটা আপনার করে নিন, আপনি হচ্ছে জেন্ডার ওয়াইজ দেখাবেন আর পেমেন্ট মেথড ওয়াইজ দেখাবেন, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে একইভাবে সেম ওয়েতে। আর বায়ার নেমটি আপনার চাইলে টপ 10 বায়ার দেখাতে পারেন, হ্যাঁ টপ 10 কাস্টমার, তো ওইটাও একটা চার্ট ক্রিয়েট করেন যে টপ 10 কাস্টমার কাজ। তো এই 3টা কাজ হচ্ছে আপনি করবেন। আর আজকে এই পর্যন্তই। এবার কারো কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারেন। আগামীকাল আমরা ড্যাশবোর্ড করব একটা, কাল বলতে আগামী ক্লাসে শনিবার মেবি। আচ্ছা হ্যাঁ ভাইয়া, আজকে ওই কেমন কোশ্চেন ছিল। আমাদের ক্লাসটা? জি বলেন। হ্যাঁ, আমার একটা একটা ছোট কোশ্চেন। আপনার আহ, অনেক সময় যেটা হয় যে একটা ফর্মুলা দিলেন একটা সেলে, পরে হচ্ছে ওটা তো আমরা ড্র্যাগ করে নিচে নিয়ে আসি। জি বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো? জি জি শোনা ভাই যাচ্ছে। কি শুনতে পাচ্ছেন? মনে হয় ল্যাগ হচ্ছে। আচ্ছা, সো আমরা হচ্ছে কোনো সেলে যদি কোনো ফর্মুলা করি, পরে হচ্ছে ওটা ড্র্যাগ করে নিচে নিয়ে আসি অন্য সেলে ওইটা অ্যাপ্লাই করার জন্য। তো এখানে কি কোনো শর্টকাট আছে যে আমি একটা সেলে দিলাম ফর্মুলা ফাংশন, দেন হচ্ছে ওইটা কুইকলি যতগুলা রো আছে সবগুলাতে অ্যাপ্লাই হয়ে যাবে? এটার জন্য ওই হচ্ছে টেবিল ক্রিয়েট করা, আমি দেখাচ্ছি। কথা শোনা যাচ্ছে আশা করি। হ্যাঁ, এই যে শোনা যাচ্ছে। এখানে দেখেন এটা কিন্তু আমার টেবিল ক্রিয়েট করা আছে অলরেডি। হ্যাঁ, তো টেবিল ক্রিয়েট করলে হবে কি, ধরেন আমি এখানে একটা ফাংশন লিখলাম, ধরেন ইফ যদি এটা হয় ব্ল্যাঙ্ক ইজ ব্ল্যাঙ্ক হবে, ইফ এটা যদি ইজ ব্ল্যাঙ্ক তাহলে আমি দেবো আনাউন, আর না হলে যেটা আছে ওইটাই। এখন এটা লিখলাম, আমি এন্টার চাপবো, এন্টার চাপার পর এখানে দেখেন এখানে দেখেন অটোমেটিক্যালি সবগুলো রোটে ওইটা অ্যাপ্লাই হয়ে গেছে। হ্যাঁ,
তো টেবিল বানালে আপনার একটা ফাংশন লিখলেই সবগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জি, এরপর আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে লাস্ট টপ 10 কাস্টমার কি বলছিলেন ওটা শুনতে পারিনি। টপ 10 হচ্ছে এই যে বাইরের নেম থেকে আপনি জাস্ট টপ 10টা নেবেন। আমি দেখাই এখানে অ্যানালাইসিসের। এখানে আমি হচ্ছে বাইরের নেম দিলাম। এখন বাইরে তো অনেকজন, হ্যাঁ, আমি এখান থেকে জাস্ট টপ 10 নিব। তো আমি কি করব, আমি এখানে হচ্ছে রাইট ক্লিক করে ফিল্টার টপ 10, এখানে আমি টপ 10 দেওয়া আছে সবকিছু, ওকে দিব। দেখেন টপ 10 বাইরের আমি পেয়ে গেছি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আমি রেকর্ডিংটা অফ করে দিই, এ পর্যন্তই থাকুক।